শুভ তার এক্সকে ছোট মামার মেয়ের বিয়েতে দেখবে, সেটা শুভ কখনো ভাবতে পারেনি। মেহেরিন তার এক্সকে তার বাড়িতে দেখবে, মেহেরিনও তা কোনোদিন কল্পনাও করতে পারেনি। আজকে প্রায় 5 বছর পর শুভ আর মেহেরিনের দেখা। শুভ এক পলক দেখেই দূরে সরে গেল। বলা চলে মেহেরিনের চোখের আড়াল হলো। মেহেরিনের দু চোখ শুভকেই বারবার খুঁজতেছে। শুভর যে ভুল ধারণাটা ভাঙতে হবে। আজও যে শুভর জন্য মেহেরিনের বুকটা ফাটে। সবাই বিয়েতে নাচ গান করতেছে আর তুই এইরকম গাছের মতো সোজা দাঁড়িয়ে আছিস যে। আমি তো সবার আনন্দ করা দেখতেছি নানু। ঠিক এমন সময় শুভকে খুঁজতে খুঁজতে মেহেরিন তার দাদির কাছে চলে আসলো। এসেই দেখে শুভ আর তার দাদি কি নিয়ে যেন কথা বলতেছে। এমন সময় বাড়ির বাকি লোকগুলো আসলো। শুভর মামা মামি, খালা খালু, মামাতো বোন, ভাই সবাই চলে আসলো। অমনি মেহেরিন তার দাদিকে প্রশ্ন করলো, দাদিমা, এনাকে তো চিনলাম না, ইনি কে? তুই চিনবি কি করে? তুই তো থাকিস বাহিরে। এ হলো তোর সুলতানা ফুপির একমাত্র ছেলে। কিন্তু সবাই যে বলে সুলতানা ফুপি নাকি মারা গেছে, তার সাথে নাকি আমাদের পরিবারের কারোর কোনো সম্পর্ক নেই। আসলে তোর দাদা আর তোর বাবা কোনোদিন আর্মি ছেলের সাথে তোর ফুপির বিয়ে পছন্দ করতো না, আর তোর সুলতানা ফুপি আর্মি ছেলেকে ভালোবেসে বিয়ে করলো। তখন থেকেই তোর দাদা আর বাবা সুলতানার সাথে যোগাযোগ বন্ধ করে আর সবাইকে মানা করে। তাহলে হঠাৎ ইনি এখানে কিভাবে? আমি বলেছিলাম তোর বাবাকে, তাই তোর বাবা খবর দিয়ে শুভকে এখানে নিয়ে আসলো। দেখ মেহেরিন দাদুমণি, পরিবারের সবার সদস্য এসেছে। দেখ বাড়িতে আজকে কত আনন্দ। মেহেরিন যতবার তার দাদির সাথে কথা বলতেছে ততবারই মেহেরিন শুভকে আর চোখে দেখছে। এবার আসি পরিচয় পড়বে। মেহেরিনের বাবার নাম শফিক, মায়ের নাম নাজমা, আর একটা বোন আছে, তার নাম মাহমুদা। মেহেরিনের চাচার নাম শামসুল, চাচির নাম ফরিদা, আর যার বিয়ে হচ্ছে তার নাম রুকাইয়া। যে ফুপু বেঁচে আছে তার নাম সুমি, তার 2 ছেলে 1 মেয়ে। এছাড়া বাড়িতে আরো অনেকে আছে, তাদের নাম নাই বললাম। মা, আমাদের কাজ আছে অনেক, তোমরা সবাই কথা বলো, আমি আসতে। দেখলি মেহেরিন তোর বাবার কাহিনী, এখনো কেমন রেগে আছে শুভর ওপরে। নানি, এইসব বাদ দাও। কি যেন দেখাবে বলেছিলে? এরপর শুভর নানি অনেক পুরাতন একটি ফ্যামিলি অ্যালবাম বের করলো, যেখানে পরিবারের সবার ফটো আছে, ছোটবেলা থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক পর্যন্ত। তখন কেউ বিয়ে করেনি। শুভ নানি একটা একটা করে ফটো দেখাচ্ছে আর সেটার ঘটনা বলতেছে। সবাই মনোযোগ সহকারে শুভর নানির সব কথা শুনতেছে, কিন্তু মেহেরিন বারবার শুভকে দেখতেছে। ফটো দেখার মাঝে মেহেরিন বলতেছে, দেখেছো দাদিমা, সবাই তোমার কথা শুনে কথা বলতেছে, হাসতেছে, আর তোমার নাতি কোনো কথাই বলতেছে না। কার কথা বলতেছিস তুই মেহেরিন? কার আবার? তোমার নতুন নাতি শুভর কথা বলতেছি আমি। আপু, তুই অ্যালবাম দেখ তো, শুভ কি করে করুক, এতে তোর সমস্যা কোথায়? কি রে মাহমুদা, তুই শুভর নাম ধরে ডাকতেছিস কেন? শুভ না তোর বড় হবে? সে তো তোরও বড় হয়, তুইও নাম ধরে ডাকতেছিস। আমার আর তোর হিসেব কি এক হলো নাকি? ছোট মানুষ, এত কথা বলিস কেন তুই? তোমরা দু বোন কি শুরু করলে? থামবে এখন। দুবনই তাদের মাকে ভেঙচি কাটলো। আবারও সবাই অ্যালবামে চোখ দিল। সবার দেখা হয়ে গেলে সবাই নিজেদের কাজে ব্যস্ত হয়ে গেল, কিন্তু সেখান থেকে মেহেরিন গেল না। শুভর নানি এবার শুভর হাত ধরে শুভকে তার পাশে বসালো। কোনো কারণে কি তোর মন খারাপ নানু ভাই, নাকি তোর মামা ওভাবে গেল বলে মন খারাপ? না নানু, মন খারাপ হবে কেন? তাছাড়া সত্যি আমি ঠিক আছি। এখানে সেই সত্যি খুব খুব ভালো লাগতেছে আমার। এত মানুষ, এত শোরগোল, সব মিলিয়ে খুব ভালো লাগতেছে। তোর মা যে তোর বাবাকে বিয়ে করবে সেটা আমরা জানতাম না, তবে তোর মাকে কিন্তু সবাই খুব ভালোবাসতো। সেই সব কিছু জানি আমি নানু। তোর দাদা বাবা আর্মি হওয়াতে কারো কোনো মত ছিল না, কিন্তু যখন শুনলাম তোর দাদা মা বাবা সবাই মিয়ানমারের সন্ত্রাসীর বোমা হামলায় মারা গেল, তখন সবাই আরো রেগে গিয়েছিল, তাই তো কেউ দেখতেও যায়নি। সব শুনেছি আমি নানু, আমাকে নতুন করে কোনো কিছু বলতে হবে না। এখন এসেছি সবার সাথে একটা সুন্দর সম্পর্ক গড়ে তুলতে হবে, সবাইকে বোঝাতে হবে আর্মিতে চাকরি করলে যে তাদের আপনজন হারিয়ে যায় সেই ধারণা ভুল। মেহেরিন বারবার শুভর দিকে শুধু তাকিয়ে আছে। মেহেরিন কিছু একটা বলতে চায়, তবে তার দাদি থাকাতে শুভকে কোনো কথা বলতে পারছে না।
সন্ধ্যার পর বড় বক্সে ডিজে গান লাগিয়ে সবাই নাচানাচি করছে। শুভ একটু দূরে দাঁড়িয়ে সেসব দেখতেছে। মেহরিন অবশ্য তখন সবার সাথেই ছিল। সবাই যখন নৃত্য দেখতে ব্যস্ত তখনই মেহরিন শুভর হাত ধরে টেনে নিয়ে একটু দূরে আসলো। শুভ প্রথমে ভয় পেয়েছিল, পরে যখন দেখলো মেহরিন তখন শুভ চলে আসতে যাবে। ঠিক সেই সময় মেহরিন শুভর সামনে দুহাত প্রসারিত করে দাঁড়ালো। এভাবে কোথায় চলে যাচ্ছ তুমি? আজ 5 বছর পর তোমার সাথে দেখা হলো, তুমি যে কোনো কথা বলতেছ না। পথ ছাড়েন আপনি, এখানে এইভাবে আমাদেরকে কেউ দেখলে খারাপ ভাববে। তুমি থেকে কবে আপনি হলাম আমি শুভ? দেখেন, অহেতুক কোনো কিছু না বলে আমার পথ ছাড়েন। পথ ছাড়বো না আমি। কি করবে তুমি? শুভ যেই না কোনো বলতে যাবে অমনি মাহমুদা সেখানে হাজির। মেহরিন তো খুব ভয় পেয়েছে, না জানি এখন মাহমুদা তাদের দেখে কি ভাবে। আব্বু, তুই এখানে? আম্মু তোকে সে কখন থেকে ডাকতেছে। হঠাৎ আম্মু কেন ডাকবে আমাকে? সেটা কি জানি নাকি আমি? গিয়ে শোন কি বলে তোকে। মেহরিনের রাগ উঠে গেল, তার আম্মু আর ডাকার সময় পেল না। মাহমুদাকে রাগ দেখিয়ে মেহরিন তার মায়ের কাছে চলে গেল। শুভ এবার যেতে ধরল। সেই সময় মাহমুদা শুভর হাতটা টেনে ধরল। কি হলো, আপনি আবার আমার হাত টেনে ধরলেন কেন? হাত ধরেছে বলে কি রাগ করলেন নাকি? আমাদের একটা ফুপি ছিল, তার যে একটা ছেলে ছিল সেটা তো জানতাম না। আপনার সাথে কি পরিচয় হওয়া যাবে না? পরিচয় তো হওয়া চাই, তার আগে হাত ছাড়ো। আর ওই যে টংটা আছে সেখানে গিয়ে বসে। মাহমুদা শুভর কথা শুনে খুব খুশি হলো। ইস, দেখতে কি হ্যান্ডসাম পরি আছে। মাহমুদা শুভর হাত ধরে টেনে নিয়ে টঙের উপরে বসলো। বলেন, কি বলবেন? এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমি কিন্তু আপনার ছোট হই, তাহলে আমাকে আপনি করে বলছেন কেন? আমাকে আপনি তুমি করে বলবেন, নয়তো নাম ধরে ডাকবেন। আচ্ছা ঠিক আছে, তুমি করে বলবো। আপনি না দেখতে পুরাই নায়কের মতো। কি সুন্দর বডি আপনার, কত সুন্দর গুছিয়ে মিষ্টি করে কথা বলেন। ওমা, তাই নাকি? তা তো জানতাম না আমি। আচ্ছা, আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে? না তো নেই। এই কথা যে জিজ্ঞেস করলে তুমি। সেটা সময় হলেই বুঝতে পারবেন আপনি। আচ্ছা বলুন তো, আপনার পছন্দের খাবার কি কি? গরুর মাংসের কালাভুনা, হাঁসের মাংস পোলাও, ভাত, চিংড়ি মাছ, শুটকি, আলু ভর্তা এবং ডিম সিদ্ধ। এসব খাবার খেলে তো পেটে চর্বি হয়, তাহলে এরকম জিম করা বডি কিভাবে? সব সময় তো আর এসব খেতে পারি না, কিন্তু যখন পাই তখন খাওয়া ছাড়ি না আমি। এবার বলো, তুমি কিসে পড়ো? এবার আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি, সায়েন্স। পড়াশোনা কেমন চলছে তোমার? খুব ভালো চলতেছে। আপনার সাথে এভাবে পাশাপাশি বসে থাকতে খুব ভালো লাগতেছে আমার। মেহরিন তার মায়ের কাছে গেলে জানতে পারে রাতে সে কি খাবে। এ কথা শুনে মেহরিন চরম রাগ হয়ে বের হয়ে আসে। এসে শুভকে খুঁজতে থাকে, কিন্তু শুভর দেখা পায় না। তখন অনেকক্ষণ এ ঘর ও ঘর সে খুঁজেই পেল না। হঠাৎ মনে পড়লো মাহমুদাকে দেখা যাচ্ছে না, তাই সে এবার বাড়ির বাইরের আঙ্গিনে আসলো। এসে দেখে টঙের উপর বসে দুজনে কি সুন্দর কথা বলতেছে। কি বলতেছে শোনার জন্যই যেই না মেহরিন সেখানে গেল, অমনি শুভ সেখান থেকে উঠে বাড়ির ভিতরে এসে নৃত্য দেখা শুরু করলো। মেরিন তো চরম অবাক হয়ে গেল, এটা কি হলো তার সাথে। দিলে তো আমাদের দুজনের আড্ডাটা ভেঙে। কত সুন্দর করে কথা বলতেছিল, এমন হ্যান্ডসাম ছেলের সাথে কথা বলতে ভালোই লাগতেছিল। খুব পেকে গেছিস। আর এমন পাকা পাকা কথা কোথায় শিখলি? নাকি আম্মুকে বলে দিব তোমার মেয়ে পড়াশোনা না করে অপরিচিত ছেলের সাথে বসে আড্ডা মারে? তুমিও তো তখন দুহাত প্রসারিত করে অপরিচিত ছেলেটার সাথেই কথা বললে। সেই কথা কি আমিও গিয়ে আম্মুকে বলে দিব নাকি? তোকে এবার সত্যি একটা চড় মারবো। খুব বেয়াদব হয়ে গিয়েছিস। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না? যা বলছি এখান থেকে, বেয়াদব। সত্যি কথা বললে যে কেউ বেয়াদব হয়। কথাটা বলতে বলতে চলে গেল মাহমুদা। মেহরিনও সাথে সাথে চলে গেল। ইতিমধ্যে রাতের খাবারের সময় হয়েছে, তাই বক্স বন্ধ। সবাই খেতে বসেছে, কিন্তু সেখানে শুভ নাই। তাই তখন শুভর নানি বলতেছে, বড় বৌমা, যাও শুভকে ডেকে নিয়ে আসো। দেখো মা, তোমার কথা কিন্তু ওই ছেলেটাকে বাড়িতে এনেছি, তার মানে এই নয় যে তাকে সাথে করে নিয়ে খাবো। এসব তুই কি বলতেছিস? ও তোর বোনের ছেলে হয়। আমার বোন আমার কাছে মৃত, ও হলো আর্মির ছেলে, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। ভাইজান কি শুরু করলে? বিয়ে বাড়ি সব আত্মীয় স্বজন এসেছে, আর তুমি কিনা
বিয়েটা হয়ে গেলে তো চলে যাবেন আপনি। রুকাইয়ার বিয়ে হতে এখনো 10 দিন বাকি, তার আগে কেন রাখতে হলো ওই ছেলেকে? বড় বৌমা, যাও তো খাবারটা শুভর ঘরে দিয়ে আসো। আম্মু, আমাকে দাও, আমি যাচ্ছি, আমার তো খাওয়া শেষ। মেহরিন চোখ বড় বড় করে তাকালো মাহমুদার দিকে। এখন খাবার টেবিল থেকে উঠতেও পারবে না, তাই খুব দ্রুত খাবার খাচ্ছে মেহরিন। মাহমুদা শুভর ঘরে ঢুকে দেখে শুভ উপর হয়ে বিছানায় শুয়েছে, তাই মাহমুদা শুভকে ডাক দিল। এই সময় আমার ঘরে কিছু বলবে নাকি? আপনি তো রাতে এখনো খান নাই, তাই আপনার খাবার নিয়ে আসলাম আমি। আমার তো কোনো খিদে নেই। আমি দেখেছি আপনি আব্বুর সব কথা তখন শুনেছেন। দেখুন, আপনি যদি খাবার না খান তো আমিও খাবো না। আমি খেলে তুমিও কেন খাবে না শুনি? আপনি অনেক ভালো, সুন্দর, আর আমার তোমার কি? সেটা এখন বলা যাবে না। আগে খাবারটা খান, না হলে কিন্তু আমিও খাবো না। কি আর করবে, না খেলেও সমস্যা। আর এখানে আসার উদ্দেশ্যই হলো তার মামার ভুল ধারণা ভেঙে দেওয়া। শুভ বুঝে গিয়েছে এখানে তার সব কিছু সহ্য করে নিতে হবে, তাই শুভ খাবারের প্লেটটা নিয়ে খাওয়া শুরু করে দিল। ঠিক সেই সময় মেহরিনও শুভর ঘরে এসে ঢুকলো। ঢুকে দেখে শুভ খাচ্ছে। এবার তুই যা, আমি আছি এখানে। কেন? আমি থাকলে কি সমস্যা হবে শুনি? আবু রাগ হয়েছে, তোকে যেতে বলতেছে। চশমা পরা কবে থেকে ছাড়লে? আর হাতেই বা কবে থেকে ঘড়ি পরা শুরু করেছ? আগে তো সব সময় শার্ট গায়ে থাকতো, এন করে পরতে, এখন টি শার্ট যে। আমার খাওয়া শেষ, আমি এখন ঘুমাবো। আপনি পারলে এখন চলে যান, আমার খুব ঘুম ধরেছে। আমি কিন্তু আমার কথার উত্তর পেলাম না। দেখেন, আপনি এবার যান এই ঘর থেকে, না হলে আপনার বাবা আবার ভুল বুঝতে পারে। শুভ, আমার কথার উত্তর দাও আগে তুমি। এর মাঝে শুভর নানি ঘরে এসে ঢুকলো। মেহরিন যতটা পারে নিজেকে শান্ত রাখার চেষ্টা করতেছে। শুভর নানি এসে শুভর হাতটা ধরলো। নানু ভাই, রাগ করিস না, তোর মাকে তোর মামা খুব ভালোবাসতো তো তাই। কি যে বলো না নানু তুমি, মামা তো আমার গুরুজন, মন খারাপ করবো কেন? শোন, কালকে সবাই গ্রামটা ঘুরতে পারিস, আমাদের এখানে তো প্রথম আসলি, তাই সবার সাথে কালকে গ্রামটা ঘুরিস, মনটা ভালো হবে। আর যখন এসেছি সব কিছু দেখতে হবে। আমার মায়ের বাড়ি, আমার মায়ের গ্রাম বলে কথা। নানু এখন ঘুমাবো, এবার তাহলে যাও। মেহরিনকে নিয়ে তার দাদি ঘর থেকে বের হয়ে গেল। মেহরিনের খুব রাগ হচ্ছে। যখনই শুভর সাথে একটু কথা বলে তখনই হয় মাহমুদা, না হয় তার দাদি চলে আসে। আবার শুভকে কোনো জিজ্ঞেস করলে কোনো কথারই উত্তর দেয় না। পরের দিন ঘুরতে গিয়ে মেহরিনের শুভর যা হলো একেবারেই বলার বাহিরে। পরের দিন সকালে ঘুমিয়েছিল শুভ, কিন্তু মাহমুদার জন্য আর ঘুমিয়ে থাকতে পারল না শুভ, কারণ মাহমুদা এসে শুভকে ঠেলতে ঠেলতে তুললো বিছানা থেকে। অনেকদিন পর একটু সময় নিয়ে ঘুমাচ্ছে, কিন্তু মাহমুদার জন্য আর ঘুমাতেই পারল না শুভ। চোখ কসলাতে কসলাতে মাহমুদাকে জিজ্ঞেস করতেছে। কি হলো, এইভাবে টেনে ঠেলে তুললে যে আমাকে? সময় কত হয়েছে সেদিকে কোনো খেয়াল আছে আপনার? কয়টা বাজে শুনি? সকাল 11টা বাজে, আর আপনি এখনো ঘুমোচ্ছেন? এবার তড়িঘড়ি করে শুভ তার হাত ঘড়িটা হাতে নিয়ে দেখে সত্যি তো 11টা বাজে। দ্রুত বিছানা থেকে নামলো শুভ। যান, কি আগে ফ্রেশ হয়ে নিন, আপনার পছন্দের খাবার রান্না করেছি। শুভ কিছু একটা বলতে চাইলো কিন্তু বলল না। শুভ ফ্রেশ করে হাত মুখ ধুয়ে ঘরে ঢুকে দেখে মাহমুদা খাবার এনেছে, তাই শুভ হাত মুখ তোয়ালে দিয়ে মুছে খেতে বসলো। রুটি আর গরুর মাংসের কালো বোনা। শুভ খাওয়া শুরু করে দিল। সকালে সবাই নাস্তা করে যাওয়ার পর আমি নিজ হাতে রান্না করেছি আপনার জন্য। এখন বলুন তো কেমন হয়েছে? সত্যি তোমার রান্নার তারিফ করতেই হবে, অনেক সুন্দর হয়েছে তোমার হাতের রান্না। আর একটু দিই তাহলে? না না থাক, এতেই আমার হয়ে গেছে। শুভ ঘরের দরজার পাশে দাঁড়িয়ে সব দেখলো মেহরিন। সব দেখে এবার মেহরিন শুভর ঘরে ঢুকলো। একবার মাথা তুলে দেখলো কে এসেছে। মেহরিনকে দেখার পর খাবারে মনোযোগ দিল শুভ। মেহরিন এবার একটা চেয়ার টেনে শুভর পাশে বসলো। কালকে থেকে তোমার সাথে কথা বলতেছি, একটা কথারও উত্তর দিচ্ছ না। আর মাহমুদা অন্যরা যখন কথা বলে তাদের কথার উত্তর দিতে ঠিকই দিয়ে দিচ্ছ। মাহমুদা, আমার খাওয়া শেষ। আমি কথা বলতেছি, আমার কথার উত্তর না দিয়ে কি বলতেছো তুমি? দেখেন, আপনার ওসব কথার কোনো উত্তর নেই আমার কাছে। আর আমাকে আপনি কেন এত প্রশ্ন করেন? দেখো আপু,
তোমার সাথে কথা বলতে হয়তো ওনার ভালো লাগে না, তাই বলে না? বেশি কথা না বলে চলে যা তুই। মাহমুদা আজকে না গ্রাম ঘুরে দেখানোর কথা। সবাই তো আপনার জন্য অপেক্ষা করতেছে, চলুন। মাহমুদার পিছনে পিছনে শুভ ঘর থেকে বের হলো। মেহরিন তো রেগে আগুন। না, এভাবে কিছুতেই শুভর সাথে কথা বলা যাবে না। তাই মনে মনে একটা শয়তানি বুদ্ধি আঁটলো। কাজিন ভাই বোনগুলো সবাই গ্রাম দেখতে বের হলো। প্রাণ ভরে শ্বাস নিতেছে শুভ। মেঠো পথ, ফসলের ক্ষেত, নদী, বাড়িঘর, গাছপালা, অসাধারণ একটা বিষয়। হঠাৎ মেহরিন ইচ্ছা করে পড়ে গেল, কিন্তু কেউ বুঝল না। মেহরিন পরে গিয়ে চিৎকার করে কাঁদতে লাগলো মেহরিন। সবাই এগিয়ে গেল মেহরিনের কাছে। হঠাৎ করে তোর আবার কি হলো? পড়ে গেছি, পা মনে হয় মচকে গেছে, হাঁটতে পারবো না আর। আমরা ধরতেছি, আসো আপু, আমাদের কাঁধে হাত রেখে হাঁটো। পারবো না আমি হাঁটতে। শুভ, মেরিনকে একটু কোলে নাও, বাড়ি তো কাছেই আছে, দেখতেছো কেমন কান্না করতেছে। আপু তো ঠিক আছে, তাহলে কেন আপুকে কোলে নিতে হবে? সবসময় এত বেশি বুঝিস কেন তুই? আমি সত্যি হাঁটতে পারবো না, খুব ব্যথা করতেছে। ও মা গো, গেলাম গো, বাবা গো, বাঁচাও আমাকে। আর কান্না করতে হবে না শুভ ভাই আমার, প্লিজ কোলে নাও মেহরিনকে। ইচ্ছা না থাকা সত্ত্বেও মেহরিনকে কোলে তুলে নিল শুভ। মেহরিন তো মহা খুশি, কিন্তু মনে মনে খুব জ্বলতেছে মাহমুদার। প্রচুর রাগ হচ্ছে তার আপুর উপর, কিন্তু কিছুই করার নেই তার। শুভ কোলে তুলে নিয়ে হাঁটা শুরু করলো মেহরিনকে। মেহরিন অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখতেছে শুভকে। যখন বাড়িতে নিয়ে আসলো তখন সবাই ভয় এগিয়ে আসলো। মেহরিন, কি হয় তোর? শুভ, মেহরিনকে কোলে করে আনলে যে? কি আর হবে, সামান্য একটু পায়ে ব্যথা পেয়েছে। জানোই তো তোমার মেয়ে কত ঢং করতে জানে। চুপ করবি তুই মাহমুদা? বড় আম্মু মেহরিনের মনে হয় পাটা মুচকে গেছে। এই জন্য বলি কোথাও যেতে হবে না, এখন হলো তো খুব ভালো লাগছে এখন, তাই না? ভাবি চুপ করুন তো আপনি। শুভ বাবা, যাও মেহেরিনকে ওর ঘরে রাখো গিয়ে। এই তোমরা গিয়ে গোসল করে এসে খাওয়া দাওয়া করো। ইচ্ছে নাই, কিন্তু কথা না শুনলে আবার শুভকে সবাই খারাপ মনে করবে। তাই বাধ্য হয়ে মেহরিনকে কোলে করে নিয়ে ঘরে নিয়ে গেল। মেহরিনকে বিছানায় শুয়ে দিল। যখন শুভ আসতে ধরল, ঠিক সেই সময় মেহরিন শুভকে টেনে তার বুকের উপর ফেলে দিল। আচমকা এমন হতে শুভ চমকে গেল। মেহরিন দু হাতে শুভকে চেপে বুকে ধরে রাখলো। এইটা কি রকম বিয়াদবি? আমাকে এইভাবে ধরে রেখেছেন কেন? ছাড়ুন বলছি। ছাড়বো না, কি করবে শুনি? দেখেন, কেউ দেখে ফেললে সমস্যা হবে। ছাড়েন আমাকে আপনি। গলা কাটা মুরগির মতো এত ছটপট করছো কেন শুনি? চুপচাপ বুকে থাকো, না হলে কিন্তু চিৎকার করে সবাইকে ডাকবো। আচ্ছা, কেন এরকম করতেছো আমার সাথে তুমি? কেন আমার সাথে ঠিক করে কথা বলতেছো না? দেখেন, ছাড়েন, এবার কেউ এসে পড়লে সমস্যা হবে। এমনিতেই সবাই আমাকে, আমার বাবা মা পছন্দ করে না, তার উপর এই অবস্থায় দেখলেই সমস্যা হবে। আমি এখানে সবার সাথে সম্পর্ক ঠিক করতে এসেছে। আমি কি তাদের বাহিরের লোক নাকি? আমার সাথে সম্পর্ক ঠিক করতে হবে না? সবার সাথে সবার সম্পর্ক ঠিক করতে হয় না। যাদের সাথে আমার সম্পর্ক ঠিক করা দরকার, আমি তাদের সাথে সম্পর্ক ঠিক করতে চাই। শুভ, প্লিজ আমাকে একটু সময় দিবে তুমি? তোমার সাথে আমার অনেক কথা আছে। ঠিক সেই সময় মেহরিনের আম্মু ও দাদিমা বাটিতে গরম তেল নিয়ে আসলো। যখন টের পেল কেউ ঘরের দিকে আসতেছে, শুভ জোর করে মেহরিনের থেকে নিজেকে ছাড়িয়ে নিল। তেলের বাটি নিয়ে ঘরে ঢুকলো তারা। যাও গিয়ে গোসল করে সবার সাথে খেতে বসো, আমরা মেহরিনের পায়ে তেল মালিশ করে দিয়ে আসছি। যা নানু ভাই, এই সময় তোর বড় মামা বাড়িতে নেই। ঠিক আছে, যাচ্ছে, কিন্তু আমি আপনাদের কাউকে ছাড়া খাবো না। দেখো দেখি, ছেলে বলে কি আমাদের কত কাজ পড়ে আছে। খাবার সময় খেতে হবে, না হলে শরীর খারাপ করবে। খাবার না খেলে শরীরে কি শক্তি পাবেন? শরীরে শক্তি না থাকলে কাজ করবেন কি করে? বৌমা, নানু ভাই কিন্তু ঠিক বলেছে। আচ্ছা যাও আগে গোসল করো, আমরা যাচ্ছি। কি হলো শুভ, খাচ্ছ না যে? কেমন করে খাবো আমি? এখানে আমার দুটো মা মামি দুইজন আছে, কিন্তু একজনও আমাকে খাইয়ে দিতেছে না। আমি তো সেই ছোটবেলায় আমার মাকে হারিয়েছি, বাবাকে হারিয়েছি। ভেবেছিলাম এখানে এসে সবার ভালোবাসা পাবো,
কিন্তু দেখতেছি বড় মামার মতো সবাই আমাকে পর করে রেখেছে। কি হলো বাবা, এভাবে কান্না করছো কেন? পরিবারের ভালোবাসা এমন হবে সেটা আমি জানতাম না। সব সময় একা ছিলাম আমি, কিন্তু এখানে আসার পর বুঝলাম ভালোবাসা কাকে বলে। তোমার যখন যায় মন চাইবে তাই করবে, কোন লাগলে আমাদেরকে বলবে। পাগল ছেলে তাই বলে কাঁদতে হবে নাকি? আমরা তো আছি, বড় ভাই না হয় রাগ করে আছে। আমরা কি আমাদের বোনের সন্তানের উপর রাগ করতে পারি? সব সময় মন মরা হয়ে থাকো তো, তাই কেউ তোমার সাথে কথা বলতে চায় না। যদি আবার রাগ করো তুমি। বলেছিলাম না সবার ভালোবাসা পাবে তুমি। এই প্রথম নানা বাড়িতে এসেছো, আর তোমাকে কেউ ভালোবাসবে না তা কি হয়? মেহরিনও কেঁদে ফেলেছে। মাহমুদও শুভকে খাইয়ে দিল। মেহরিন এবার চোখ পাকিয়ে রাখতে গেল মাহমুদাকে। কেন যে পা মস্কায় নাটকটা করতে গেল, না হলে এবার সেও উঠে গিয়ে খাইয়ে দিত শুভকে। খাওয়া শেষ করে সবাই এবার বড় পাটি বিছিয়ে গল্প করতে লাগলো। মেহরিনের পা মস্কা, তাই দূরে চেড়ে বসে আছে, কিন্তু মাহমুদা সুযোগটা হাতছাড়া করতেছে না, তাই সে শুভর গা ঘেঁষে বসে আছে। কথায় কথায় শুভর গায়ে হাত দিতেছে। এসব দেখে মেহরিনের আরও রাগ বেড়ে যাচ্ছে। মাহমুদা, আমাকে একটু তোর ওখানে নিয়ে বসাও তো। আমার হয়েছিল অত জ্বালা। সবাই তো গল্প করে, এবার না হয় শুভর কাছ থেকে কোনো গল্প শুনি। একদম ঠিক বলেছিস। কি শুভ, বলবে তো নাকি? আচ্ছা বলেন, কি জানতে চান? তেমন কিছু না, শুধু জানতে চাই জীবনে কয়টা প্রেম করেছেন। হ্যাঁ হ্যাঁ, এটাই শুনি। আগে কয়টা প্রেম করেছে আমাদের ফুপির ছেলে? একজনই ছিল জীবনে আমার, কিন্তু এখন সে আর আমার নাই। নাই কেন? তার কি বিয়ে হয়ে গেছে নাকি ছ্যাঁকা দিয়েছে? হয়তো তখন তার মনের মতো ছিলাম না, হয়তো তখন তাকে খুব ভালোবাসতাম, বিশ্বাস করতাম, তার কারণে হয়তো ছেড়ে গেছে। তাকে ফেরানোর চেষ্টা করো না। যে যেতে চায় তাকে যেতে দিতে হয়, ধরে রেখে তো লাভ নাই, কারণ সে তো আর থাকতে চায় না। আমিও চাই না আর তাকে আমার জীবনে ফেরাতে। হতে পারে তুমি যেটা বলতেছ সেটা নাও হতে পারে। এমনও তো হতে পারে সেই মেয়েটা তোমাকে এখনো ভালোবাসে। যখন ফেরাতে চায় না তাকে, তখন তুমি কেন এমন কথা বলতেছো আপু? হতে পারে তার জীবনে আরো ভালো সুন্দরী একটা মেয়ে আসতে পারে। এটাও হতে পারে। কি শুভ, নতুন কেউ আছে নাকি? দেখি আপনার কোনো ছোট ননদ আছে কিনা, যদি মনে ধরে তাহলে তার সাথে প্রেম করব। আপু, ননদ ছাড়া কি আর কোনো মেয়ে চোখে পড়ে না? চুপ করবি তুই? সবসময় কথার মাঝে কথা বলিস তুই। তোমরা দু বোন সবসময় টম জেরির মতো লেগেই থাকো কেন? আচ্ছা শুভ, তুমি এখন কি করো? সেটা না হয় পরে জানাবো, কিংবা পরে নিচেই দেখতে পাবেন। রুকাইয়া আপু, দেখেছো শুভ কত হ্যান্ডসাম, কত সুদর্শন, আর তাকে কিনা তার প্রাক্তন ছেড়ে গেছে। আগে এমন ছিলাম না, তাই ছেড়ে গেছে। সেদিন দুপুরবেলা সবগুলো কাজিন বায়না ধরল বাড়ির দিঘিতে গোসল করবে। সেই মোতাবেক সবাই গোসল করতে গেল। মেয়েদের থেকে একটু দূরে ছেলেরা গোসল করতেছে। হঠাৎ মেহরিনের যে কি হলো, সে রুকাইয়ার সাথে বাজি ধরল। আপু, একটা বাজি ধরবে আমার সাথে? কি বাজি বল? সাঁতার কেটে কে আগে দিঘির ওই পারে যেতে পারবে। যদি তুমি পারো তাহলে আমি তোমাকে 500 টাকা দেব, আর আমি পারলে তুমি দিবে। ঠিক আছে, তাহলে সবাইকে ডাক, আমাদের প্রতিযোগিতা সবাই দেখুক। রুকাইয়া সবাইকে ডাকলো এবং মেহরিনের সাথে যে বাজি রয়েছে সেটার কথাও বলল। মাহমুদা তো শুনে অবাক, কারণ মেহরিন তো সাঁতার জানে না, তাহলে বাজি ধরলো কেন সে? এখন যদি দিঘির গভীরে গিয়ে ডুবে যায় তাহলে বাঁচাবে কে? এখানে তো শক্তি সামর্থ্য পুরুষ বলতে শুভ, বাকিরাও সাঁতার জানে কিনা সন্দেহ আছে। রুকাইয়ার ছোট ফুপির ছেলে 1, 2, 3 বলল। সাথে সাথে মেহরিনের রুকাইয়া সাঁতার কাটা শুরু করলো। একটু দূরে যেতেই মেহরিন পানিতে ডুবে গেল। বারবার ডুবতেছে আর ভাসতেছে। প্রথমে সবাই ভেবেছে হয়তো মেহরিন মজা করতেছে, কিন্তু হঠাৎ করে মেহরিন বলে উঠলো, আমি পানি খাচ্ছি, সাঁতার জানি না, বাঁচাও আমাকে কেউ। আপু তো সত্যিই সাঁতার জানে না। শুভ, প্লিজ আপনি আপুকে বাঁচান, না হলে আপু মরে যাবে। কিন্তু ওরা যে বাজি ধরেছে। সেটাই তো বুঝলাম না, আপু সাঁতার না জেনেও কেন বাজি ধরলো? প্লিজ আর দাঁড়িয়ে থাকবেন না, যান আপুকে বাঁচান। শুভ বুঝে গেছে কেন এমন করতেছে মেহরিন, তাই শুভ এবার সাঁতরে মেহরিনের কাছে গেল। রুকাইয়ার পিছনে ঘুরে দেখে মেহরিন পানিতে ডুবতেছে আর ভাসতেছে।
তখন তারও মনে পড়ল মেহেরিন তো সাঁতার জানে না, তাই এবার সেও পিছনে ঘুরে মেহেরিনের কাছে আসলো। শুভ আগে গিয়েই মেহেরিনকে উপরে ভাসিয়ে তুলল। সেই সময় আবার রুকইও আসলো। দুজনে কোনো রকম মেহেরিনকে দিঘির সিঁড়ির কাছে নিয়ে আসলো। কিন্তু একই মেহেরিনের কোনো রকম দুজনে মেহেরিনকে নিয়ে আসলো দিঘির সিঁড়িতে, কিন্তু একই মেহেরিনের তো জ্ঞান নেই, তাই শুভ মেহেরিনের পেটে চাপ দিয়ে পানি বের করলো। মাহমুদা মেহেরিনের হাতে তালু তার হাত দিয়ে ঘষতেছে, রুকাইয়া মেহেরিনের পায়ের তালু হাত দিয়ে ঘষতেছে, তবুও জ্ঞান ফিরতেছে না। এবার সবাই ভয় পেয়ে গেল। এই ঘটনা যদি একবার মেহেরিনের আব্বু জেনে যায় তাহলে সবার কপালে বিপদ আছে। শুভ, তুমি প্লিজ আর একটা কাজ করো। কি কাজ? মেহেরিনের মুখে তোমার মুখ রেখে জোরে শ্বাস দাও। না না, এটা পারবো না আমি। প্লিজ শুভ, না করবেন না। আব্বুর কিছু হয়ে গেলে আমরা কেউ বাঁচবো না। আব্বু শুনলে তো না জানি কি করে। শুভ ভাই আমার, প্লিজ আর দেরি করিও না। একে একে সবগুলো কাজিন শুভকে বলা শুরু করলো। অনেক আগেই কিন্তু মেহেরিনের জ্ঞান ফিরেছে। এই একটা কাজের জন্য তখন নাটক করেছিল। শুভ সবার জোরাজোরি তার না করতে পারল না। আস্তে আস্তে করে নিজের ঠোঁট মেহেরিনের ঠোঁটের উপরে রাখলো, তারপর বড় বড় শ্বাস নিতে থাকলো। এভাবে 3-4 বার করার পর ধীরে ধীরে মেহেরিন চোখ খুলল। এমনভাবে তাকালো যেন সে কিছুই জানে না। এমন সময় মেহেরিনের ছোট ফুপির ছেলে শয়ন বলতেছে, আপু, তুমি সাঁতার জানো না, তবু কেন বাজি ধরতে গেলে? আমার কি হয়েছিল? আমি কি করেছি? তুই কি করেছিস বলতেছিস? বাজি ধরতে গেলি কেন তুই? আজকে যদি তোর কোনো কিছু হয়ে যেত? আমি মনে করেছি আমি পারবো। এই তোর সাঁতার পারার নমুনা, অল্পের জন্য বেঁচে গেলি তুই। ভাগ্য ভালো এখানে শুভ উপস্থিত ছিল। ওনাকে বলার পর উনি তোকে সাঁতরে গিয়ে বাঁচালেন। শুধু কি তাই? তোর পেট চেপে চেপে কত পানি বের করলো, তারপরও যখন জ্ঞান ফিরতে ছিল না তখন তোর মুখে মুখ লাগিয়ে শ্বাস দিল। তোমাকে অনেক ধন্যবাদ শুভ। শুভ যা বুঝার বুঝে গেছে, তাই সে সেখানে আর না থেকে বাড়ির ভিতরে চলে গেল। সত্যি আগে যেমন নাটক করতো ঠিক এখনো সেই রকমই আছে মেহেরিন। শুভ পিছনে পিছনে সবাই আসে শুরু করে দিল। মেহেরিনও আসলো সবার সাথে। শুভ এখন সবার কাজে সাহায্য করে, কিন্তু বড় মামাকে কোনো কিছু বলতে গেলে, কোনো কিছু করে দিতে গেলে সেখান থেকে চলে যায়। তবুও শুভ হার মানার মতো ছেলে নয়। সেদিন শুভর 2 মামি জিজ্ঞেস করতেছে, কোন শাড়িটা পরলে ভালো মানাবে শুভ? দেখ তো এই শাড়িটা ঠিক আছে কিনা। মামি, আপনারা দুজন সবুজ পাড়ের লাল শাড়ি দুটো পরেন। মামারা দেখলে নতুন করে প্রেমে পড়ে যাবে, আর আপনাদের দুজনকে দেখলে যে কেউই বলবে আপনারা দুজন যমজ বোন হন। সত্যি মানতে হবে, তোমার পছন্দ সেই আছে। দেখতে হবে না ভাইটা কার? নানু ভাইটা যে আমার। সবার সাথে সেই রকম তাল মিলিয়ে চলতেছে। আজকে সবাই বিয়ের কেনাকাটা করতে যাবে। সবাই যখন প্রস্তুত হয়ে রওনা হলো, ঠিক সেই সময় শুভর মামাদের এলাকায় এক বড় নেতা বাহির থেকে নিয়ে আসা গুন্ডাদের নিয়ে পথ আটকালো। তাদের সবার হাতে দাঁড়ালো অস্ত্র। ছোট বাচ্চা মহিলারা খুব ভয় পেয়ে গেল। শুভর 2 মামা গাড়ি থেকে নেমে সেই নেতার কাছে গেল। তাদের পিছনে পিছনে তাদের বউ বাচ্চারাও গেল। শুভ আর গাড়িতে থাকলো না, সেও নেমে তাদের কাছে গেল। আজকে কই পালাবি? তোর পরিবার নেই? নেতা, আপনি কেন পথ আটকালেন আমাদের? কেন জানিস না কেন আটকালাম? তোকে না বলেছি ওই জমিগুলো লাগবে আমার, সেখানে আমি কারখানা দেব। দেখেন নেতা, আগেও বলেছি আজকেও বলতেছি, যদি ভালো কোনো কিছুর কারখানা দিতেন তাহলে জমি দিতাম, কিন্তু আপনি সেইখানে ক্যাসিনো, জুয়া, মদ, গাঁজা, নাইট ক্লাব করবেন, এতে আমার এলাকার মানুষের ক্ষতি হবে, তাই দিতে পারবো না। ওকে আর বলে বুঝে কোনো লাভ নেই আমার। এবার তোর পুরো পরিবার ধ্বংস করে দেবে। যখন তোরা কেউ বেঁচে থাকবি না তখন এমনিতেই সব আমার হবে। এই তোরা দাঁড়িয়ে দেখছিস কি? মেরে ফেলে সবাই। যেই না শুভর বড় মামাকে থাপ্পড় মারতে যাবে নেতা, অমনি শুভ নেতার হাত ধরে মুচড়ে দিল। নেতা তখন চিৎকার করতেছে, সবাইকে বলতেছে শুভকে ধরার জন্য। এক এক করে সবাই যখন শুভকে মারতে আসতেছে তখন শুভ সবাইকে মেরে মেরে মাটিতে ফেলে দিতেছে। কারো হাত কারো পা ভেঙে দিল, কারো আবার মাথা কেটে গেল। শুভর মামা অবাক হয়ে শুভকে দেখতেছে। ওকে ছাড়া এই মহিলা, নারী, শিশুরা আছে, এদেরকে ধরো। নেতার কথা শুনে তার লোক প্রথমে শুভর বড় মামি নাজমাকে মারতে গেলে শুভ তাকে এমন মার মারে সেখান থেকে আর উঠে দাঁড়াতে পারে না। যখন রুকাইয়াকে মারতে যাবে শুভ তখন দৌড়ে গিয়ে রুকাইয়াকে বাঁচালো। শুভ এক এক করে সবাইকে নিয়ে গাড়িতে বসালো।
কিন্তু ইতিমধ্যে মেহেরিনকে নেতার লোক মারতে যাচ্ছে। শুভ খুব রেগে গেল। গাড়ির দরজা বন্ধ করে শুভ সেদিকে দৌড় দিল। নেতার লোক যেই না মেহেরিনকে ছুরি দিয়ে কোপাতে যাবে তখনই শুভ তার হাত আটকালো। ভয়ে মেহেরিন চিৎকার করে উঠল। শুভর হাত দিয়ে তখন রক্ত বের হচ্ছে। ইতিমধ্যে শুভর মামারা সেখানে দৌড়ে গেল। শুভ তাদের সবাইকে গাড়িতে উঠতে বলল। তারপর শুভ একটা লাঠি দিয়ে ইচ্ছা মতো সবাইকে মারা শুরু করে দিল। মারের চোটে কেউ মাটিতে পড়ে গড়াগড়ি করতেছে, কেউ সেখান থেকে পালিয়ে গেছে। নেতা এবার ভীষণ ভয় পেয়ে গেল। শুভর মামারা আবারও সবাই গাড়ি থেকে নেমে সেখানে আসলো। শফিক, শামসুল, আমাকে মারতে মানা করো, আর লাগবে না তোমার জন্য আমার। এই ছেলেটা কে, এরকম ভয়ঙ্কর কেন সে? নেতা, ওটা আমাদের বোনের ছেলে, আমার মেয়ের বিয়ের জন্য এসেছে। আপনি সম্মানী মানুষ, আপনাকে সম্মান করি, কিন্তু আজকে যা করলে। আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দাও। আজকের ঘটনার জন্য আপনাকে বড় খেসারত দিতে হবে। আমাকে যেতে দাও, আর কোনোদিন তোমার মামার পরিবারের দিকে জমি দিয়ে নজর দিও না। যান এখান থেকে আপনি, আর যেন আমার চোখের সামনে না পড়েন। শুভ লাঠিটা ফেলে দিল। হাত দিয়ে জর্জর করে রক্ত পড়তেছে তার। সেই সময় প্রথমে মাহমুদ এসে তার ওড়না ছিঁড়ে শুভর হাতে বেঁধে দিল। একে একে সবাই এসে শুভকে ধরল। মেরিন তো শুভর এই অবস্থা দেখে কান্না করতেছে। শুভর নানিও শুভকে ধরে কান্না শুরু করে দিল। ভাইজান, সত্যি আজকে শুভ না থাকলে কি যে হতো। আর শুভর উপর রাগ করে থেকো না, দোষ তোমার বোন করেছে, তাহলে শুভকে কেন রাগ দেখাও? বোনকে হারিয়েছিস, এবার অন্তত সব ভুলে বোনের ছেলেকে বুকে টেনে নিয়ে এত বছরের সমস্যা এক মুহূর্তে শেষ করে দিল। সত্যি তোমার পছন্দের তোড়র হয় না ভাইজান। আজকে শুভ না থাকলে আমাদের সবার কি হতো একবার ভেবে দেখেছেন আপনি? আর এইভাবে রাগজেদ নিয়ে থাকবেন না ভাইজান। বড় ভাইজান, আজকে শুভ না থাকলে তোমার আদরের মেয়ের কি হতো একবার ভেবে দেখেছো? একে একে সবাই যখন বলা শুরু করলো তখন শুভর বড় মামা শুভকে বুকে জড়িয়ে নিল। তখন সবার চোখের আনন্দে পানি। শুভ ও তার মামাকে জড়িয়ে ধরল। একে একে সবাই তাদের দুজনকে চারদিক দিয়ে জড়িয়ে ধরল। আমাকে ক্ষমা করে দিস মামা, এই কয়দিন তোর সাথে খারাপ ব্যবহার করার জন্য। আসলে হয়েছে কি জানিস তো, তোর মা আমার আদরের বোন ছিল। আমরা কেউ প্রশাসনিক চাকরি পছন্দ করি না, কিন্তু তোর মা সেই আর্মিকে বিয়ে করলো। তাই তো বোন চলে যাওয়ায় তারপর দুনিয়া থেকে হারানো মনটাকে পাথর করে দিয়েছিল, কিন্তু আজকে প্রমাণ করে দিলি সত্যি তুই আর্মির রক্তের সামর্থ্যবান ছেলে। মামা, এখন তো তোমরাই আমার সব কিছু। তোমাদের ছাড়া তো আমি একা ছিলাম এত বছর ধরে। সবাই রওনা হলো বিয়ের কেনাকাটা করার জন্য। গাড়িতে পাশাপাশি বসেছে মেহেরিন আর শুভ। তাদের ঠিক পিছনে বসে আছে মাহমুদা। খুব ইচ্ছে ছিল শুভর পাশে বসতে, কারণ তার হাতে ব্যথা করতেছে কিনা। মেহেরিন মনে মনে ভাবতেছে, যে ছেলে জীবনে মশা মানে নাই সেই ছেলে হঠাৎ এরকম হলো কি করে। তারা মার্কেটে চলে আসলো। এক এক করে সবাই নিজেদের পছন্দ মতো কেনাকাটা করতে লাগলো। শুভ একটু দূরেই ছিল, কারণ তার এসব মোটেও পছন্দ ছিল না। শুভকে দূরে থাকতে দেখে মেহেরিন শুভর কাছে এগিয়ে গেল। মন তো ভালো থাকার কথা, আপু তো বুকে টেনে নিল। সবার কাছে তো হিরো হয়ে গেলে, তাহলে দূরে কেন? এইসব আমার ততটাও ভালো লাগে না, তাই দূরে আছে। যখন বউ হব তখন তো সাথে করে নিয়ে আসবো, তখন কি করবে তুমি? ঠিক বুঝলাম না আপনার কথা। যে ছেলে জীবনেও একটা মশা মারে নাই, সেই ছেলে কেমন করে এতগুলা গুন্ডাকে মারলো? সবাই সব সময় একরকম থাকে না, পরিস্থিতি মানুষকে পরিবর্তন করে দিতে বাধ্য করে। কথাও তো খুব ঘুরিয়ে বলা শিখে গেছো দেখতেছি। তোমার সাথে আমার খুব জরুরি কথা ছিল, প্লিজ আজকে সন্ধ্যায় আমাকে একটু সময় দিবে? আমার দিকে রাগীভাবে না তাকিয়ে ওদিকে দেখো আপু, তোমাকে আব্বু আম্মু ডাকতেছে। তুমিও আমার সাথে চলো তাহলে। আমার কাজ হয়েছে, তোকে ডাকছে, তুই যা। যেতে মন না চাইলেও যেহেতু তার আব্বু ডেকেছে তাই তাকে যেতে হচ্ছে। আসার আর সময় পেল না মাহমুদা। শুভর কাছে উত্তরটা শোনার পর আসলে কি হতো? নিজের মাথার চুল ছিঁড়তে মন চাচ্ছে মেহেরিনের। মেহেরিন যাওয়ার পর মাহমুদের শুভর হাতটা ধরলো। এখনো কি ব্যথা করতেছে আপনার শুভ? ইস, কতখানি কেটে গিয়েছিল, আর কত রক্তও ঝরতেছিল। তোমাকে ধন্যবাদ ওই সময় হাতটা বেঁধে দেওয়ার জন্য। মাহমুদা এবার একটু লজ্জা পেল। এভাবে বুঝি মানুষের প্রেম হয়?
মাহমুদা ভাবতেছে এখন উপযুক্ত সময় বুঝে শুভকে প্রেমের কথাটা বলে সে বেঁচে যায়। ওভাবে এত রিস্ক নিয়ে আপুকে বাঁচাতে গেলেন কেন? যদি আপনার কিছু হয়ে যেত তাহলে? কেউ চোখের সামনে অন্যায় করবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো নাকি? রিস্ক না নিলে তোমার আপুর কি হতো ভেবে দেখেছ? যদি আপুর জায়গায় আমি থাকতাম তাহলে কি আমাকেও বাঁচাতেন আপনি শুভ? অবশ্যই, কেন বাঁচাবো না? তুমি তো আমার মামাতো বোন। দেখতে এত কিউট সুন্দরী তুমি, আর তোমাকে না বাঁচিয়ে পারি? মাহমুদ এবার শুভকে কথা শুনে লজ্জায় দু হাত দিয়ে নিজের মুখটা ঢেকে ধরল। মনে মনে ভাবতেছে তাহলে কি শুভ তাকে পছন্দ করে? এমন করে কেউ কখনো তার প্রশংসা করেনি আগে। ঠিক সেই সময় আবার শুভর মামি চলে আসলো আর শুভকে ডাকলো। শুভ তার মামির সাথে সাথে গেল। শুভ, দেখো তো এখানে কোন বেনারসিটা রুকাইয়াকে মানাবে। মামি, লালের সাথে সবুজ বেগুনি রঙের বেনারসিটা নেন, আর হলুদের জন্য হলুদ শাড়ি, আর ওই যে নীল রঙের বেনারসিটা নেন। রুকায়াপুর গায়ের রঙের সাথে বেশ মানাবে। আব্বু আম্মু, আমিও জামা নেব, শাড়ি নেব। ওই দোকানে বেশ ভালো ভালো কাপড় দেখা যাচ্ছে। তোমরা তো কেউ পছন্দ করতে পারতেছ না, আমি শুভকে নিয়ে যাই। এতে বলার কি আছে, যা নিয়ে। শুভ, যাও তো মেহেরিনের সাথে, ওকে পছন্দ করে কয়েকটা কাপড় দেখে দাও তো। মেহরিনের মনে মনে বেশ খুশি হলো, কিন্তু রুকাইয়ার কাছে বিষয়টা কেন জানি ভালো ঠেকতেছে না। সবসময় মেহরিন শুভকে কেন সাথে নেয়, আবার মাঝে মাঝে কি যেন বলে। যখনই কোনো বিপদ হোক শুভ তাকে সাহায্য করে, বিষয়টা রুকাইয়ার কাছে ঠিক ভালো ঠেকতেছে না। মেহরিন দোকানে আসলো, দোকানদার কাপড় দেখাচ্ছে। মেহরিন আবার গায়ের উপর দিয়ে শুভকে দেখাচ্ছে। এটা কি মানাবে আমাকে? খুব সুন্দর মানাবে। ওভাবে বলতেছো কেন? একটু দেখে শুনে ভালো করে বলো। উনি কি আপনার স্বামী হন নাকি বয়ফ্রেন্ড? আমি ওর ফুপির ছেলে হই, আর সে আমার মামাতো বোন হয়। আচ্ছা ভাইয়া, আপনাদের ট্রায়াল রুমটা কোন দিকে? মেহরিন কথা শুনে রাগ হচ্ছে শুভর। মামা বাড়িতে এসেছে, একটু শান্তিতে থাকবে, কিন্তু তার হচ্ছেই না। অনেক জোরাজোরির পর মেহরিন শুভকে ছাড়লো। শুভ টয়লেট রুম থেকে বের হলো। উফ, এতক্ষণে সে বেঁচে গেল। একেবারে ঘেমে গেছে শুভ। টি শার্টটা নিচের দিকে টেনে ঠিক করতে করতে সামনে যাকে দেখলো, দেখেই ভয় পেয়ে গেল। এবার বুঝি সত্যি বিপদ ডেকে এনেছে শুভ আর মেহরিন। এটা কি হলো? এখন কেউ দেখলে কি মনে করবে? ছাড়েন, আমি বের হব। কেউ দেখলে সমস্যা হবে। ওই, তোর কোন কালে বোন লাগিয়ে রে আমি? তোর কি মাথার গ্যাস্ট্রিকের সমস্যা আছে নাকি? এটা কোন ধরনের ব্যবহার শুনি? আর হ্যাঁ, আপনি আমার মামাতো বোন হন, এটাই সত্যি। তোর সাথে যে আমার প্রেম ছিল সেটা কি তুই ভুলে গেছিস? কেন রে, প্রেমিকা বললে কি তোর যাচ্ছে তো? আপনার সাথে আসাটাই ভুল হয়েছে আমার। পথ ছাড়েন, কেউ না কেউ এসে গেলেই সমস্যা হবে। এমন ছটপট করিস কেন আমার সাথে থাকলে? আগে তো এরকম করতিস না। এখন কি আমার শরীর বেলের কাঁটা আছে নাকি? টয়লেট রুম থেকে বের হয়ে সামনে যাকে দেখলো তাকে দেখে শুভ অনেকটা ভয় পেল, কারণ তার সামনে আছে রুকাইয়া। শুভ এবার আস্তে আস্তে রুকাইয়ার কাছে গেল। রুকাইয়া চারদিকে তাকিয়ে কাকে যেন খুঁজতেছে। হঠাৎ পিছনে ঘুরে দেখে শুভ দাঁড়িয়ে আছে। মাত্র তো এদিকে দেখলাম তুমি নাই, হঠাৎ কোথা থেকে বের হলে? আপু, আমি তো ওইদিকে দাঁড়িয়েছিলাম। কিন্তু মেহরিন কোথায়? তাকে তো দেখতেছি না। ওই তো ট্রায়াল রুমে গেছে, এই জন্যই তো এখানে দাঁড়িয়ে আছে। রুকাইয়া শুভর কথা কেন জানি বিশ্বাস করতে পারতেছে না, তাই সেখানে দাঁড়িয়ে থাকলো রুকাইয়া। একটু পরে মেহরিন টয়লেট রুম থেকে বেরোলো। মেহরিনকে দেখে একটু সন্দেহের দৃষ্টিতে তাকালো। আপু, এমন করে কি দেখতেছো? না কিছু না, এবার চলো যাওয়া যাক, সবার হয়েছে। এবার রুকাইয়া শুভ পাশে বসলো, অপর পাশে বসলো মেহরিন, আবারও তাদের পিছনে মাহমুদা। সবাই বাড়িতে এসে আবারও বিয়ের সব কিছু দেখা শুরু করে দিল। মাহমুদা সব কাজিনকে ডাকলো। আপু, কতদিন হলো লুকোচুরি খেলি না, চলো না আজকে লুকোচুরি খেলি। আমিও তো চলে যাব, বিয়ে হলে খেলাই যায়। তোমরা কি বলো সবাই? হ্যাঁ আপু, চলো আজকে খেলি। বিয়ে হলে তো চলে যাবে তুমি। কিরে মেহরিন, তোরা দুজন খেলবি না? আমি তো 100 বার খেলবো। লুকোচুরি খেলতে আমার ভালোই লাগে। মাহমুদা প্রথমে চোর হলো, চোখ বন্ধ করে এক এক থেকে 100 গুনতে থাকলো। শুভ যে দিকে লুকাতে যাচ্ছে সেদিকে মেহরিনও যাচ্ছে। শুভ আলমারিতে গিয়ে লুকালো। শুভর সাথে মেহরিনও আলমারিতে ঢুকলো। মেহরিনকে দেখে শুভ যখন বের হতে যাবে,
এখন বের হইও না, সমস্যা হবে। শেষে তুমি আবার চোর হবে। হলে হব, কিন্তু আপনার সাথে এখানে আমি এইভাবে থাকতে পারবো না। কেন? আগে তো খুব গায়ে গা লাগিয়েছিলে, এখন সমস্যা কোথায় শুনি? দেখেন, আমি আগের কোনো কথাই আর মনে করতে চাই না, ওইসব নিয়ে ভাবতেও চাই না আমি। কেন ভাবতে চাও না? আর কি এমন সমস্যা যে আমার থেকে দূরে দূরে থাকো? দেখেন, আমি আপনার সাথে কোনো কথাই বলতে চাই না, সরেন তো। আমার এখানে থাকতে দম বন্ধ হয়ে আসতেছে। শুভ, আজকে তোমাকে কোনোভাবেই যেতে দিব না আমি। তোমাকে আজ বলতেই হবে, কেন আমার থেকে দূরে থাকো, কেন আমার সাথে তুমি কথা বলো না? দেখেন, হয়তো কোনো কথার উত্তর আমার কাছে নেই, আর এই ধরনের খেলা আমি খেলতেও চাই না। সরেন, বের হব আমি। শুভ, জোরাজুরি করবে না বলে দিতেছি, আজকে আমাকে বলতেই হবে, না হলে বের হতে দিব না। শুভ জোর করে মেহরিনকে তার কাছ থেকে সরিয়ে নিল। তাড়াহুড়ো করে বের হলো শুভ। বের হয়ে দেখে আলমারির সামনে দাঁড়িয়ে আছে রুকাইয়া। শুভ আর রুকাইয়াকেও কোনো কথা না বলে চলে গেল নিজের রুমে। মেহরিনও বের হয়ে দেখে রুকাইয়ার সামনে। রুকাইয়া যা বুঝে গেছে, তাই রুকাইয়া মেহরিনকে টেনে ধরে তার ঘরে নিয়ে এলো। শুভর সাথে আলমারিতে কি করছিলি তুই? কি আবার করব, দুজনে আলমারিতে লুকিয়েছিলাম। কিন্তু আমি তোদের দুজনের সব কথা শুনেছি, আসল সত্যিটা কি সেটা বলতে বলছি। আপু, আমরা তো লুকিয়েছিলাম, আর কোনো বলি নাই আমরা। কি বলেছিস আর কি বলিস নাই সব শুনেছি, আসলে ঘটনা কি সেটা বল আমাকে। আপু, প্রমিস করো সব শোনার পর কাউকে কিচ্ছু বলবে না। আচ্ছা ঠিক আছে, বলবো না। আপু, শুভর সাথে আমার ভালোবাসার সম্পর্ক ছিল, কিন্তু আমি সত্যিই জানতাম না শুভ আমাদের ফুপির ছেলে হয়। তার মানে সেদিন যার কথা শুভ বলেছিল সেটা তুমি, তাই তো? হ্যাঁ আপু। কিন্তু তোদের সম্পর্ক ভাঙলো কি করে? 5 বছর পিছনে যাই। শুভ খুব মেধাবী আর ভালো ছাত্র। শুভ একটা প্রাইভেট ভার্সিটিতে পড়ে। শুভর বয়স তখন 22 হবে। পড়াশোনা শেষের দিকে বলা চলে। এবং শুভ কি নিয়ে যেন গবেষণা করে আর কি একটা বিষয়ে কাজ করে ভার্সিটিতে যায়। সেখানে একটা কলেজে ইন্টারে পড়াশোনা করতো মেহরিন। মেহরিন আবার ছোটবেলা থেকেই প্রায় নানা বাড়িতেই থাকতো। সেখানে দুজনেই প্রেমের সম্পর্ক হয়। প্রথমে অবশ্য মেহরিন শুভকে দেখেই পছন্দ করে আর তার বান্ধবী সেতুর দ্বারা প্রেম নিবেদন করে। কি ব্যাপার, আজকেও তুমি এই ঢেলা শার্ট পরে এসেছো কেন? চোখে চশমা দিয়েছো, শার্টের হাতা ফোল্ড করে তো রাখতে পারো। কি রকম ইন করেছো, কেমন বয়স্ক লোকেদের মতো দেখা যাচ্ছে তোমাকে। আমার তো এইভাবে থাকতেই ভালো লাগে, আর তোমার শাসনও আমাকে খুব ভালো লাগে। তোমাকে নিয়ে না পারি না আর আমি। এমন সময় মেহরিনের বান্ধবী সেতু কণা মালা আসলো। এসেই তারা শয়তানি শুরু করে দিল শুভর সাথে। ভাইয়া, আপনি সবসময় এমন হাসেন কেন? একদিনও দেখলাম না আপনার মনটা খারাপ। আমার দাদিমা বলে মন খারাপ করে থাকলে ঈশ্বরের মন দুটোই নষ্ট হয়ে যায়, তাই সব রকম পরিস্থিতিতে হাসতেই হবে, আর হাসলে মনটা ফ্রেশ থাকে। ভাইয়া, আপনিও না এত বড় হয়েছেন, পড়াশোনা করেন, ভালো ছাত্র আপনি, সেই কিনা ছোট বাচ্চার মতো দাদিমার কথা শোনেন। তোমরা তো সবাই জানো দাদিমা আমার একমাত্র অভিভাবক, আর আমার দাদিমা কোনোদিন ভুল বলে না। ভাইয়া, ওই ফুচকার দোকান আমাদের সবার জন্য প্লিজ ফুচকা নিয়ে আসেন। শুভকে বলতে বাকি যেতে দেরি করল না। শুভ যাওয়ার পর মেহরিনের সব বান্ধবী হাসতে লাগলো। এটা তোরা কি বললি? দেখ কিভাবে রাস্তা পার হচ্ছে, যদি কোনো অঘটন ঘটে। আরে কেন হবে না? এরকম একটা গাধা মার্কা ছেলের সাথে কেমনে প্রেম করিস? দেখেছিস মাথায় কত তেল দিয়েছে? বর্তমান যুগে শহরের ছেলে কি এরকম হয়? শুভ কিন্তু অনেক ভালো ছেলে, সেটা দেখি। শোন বান্ধবী, তোমরা এমন কোনো কাজ করো না যাতে আমাদের সম্পর্কটা নষ্ট হয়। তুই হলি আমাদের আদরের বান্ধবী, তোকে কি কষ্ট দিতে পারি আমরা? এর মাঝে সবার জন্য ফুচকা নিয়ে আসলো শুভ। সবাই ফুচকা নিয়ে খাওয়া শুরু করলো। এটা আজকের ঘটনা না, প্রায় সময় এরকমের কাহিনী করে মেহরিনের বান্ধবীগুলো। এই তো সেদিন রাতে মেহরিন গ্রুপ স্টাডি করার জন্য কণার বাসায় যায়। সেখানে আবার মালা বলে মেহরিনকে বলে শুভকে ফোন করে রাতের মধ্যে আমাদের সবার জন্য বিরিয়ানি আনতে বল। বেচারা শুভ কনকানে শীতের মধ্যে বিরিয়ানি নিয়ে যায়। কাজটা কি ঠিক হলো আমাদের? বাইরে কত কুয়াশা পড়েছে আর কি ঠান্ডা বাতাস, এর মাঝে এই বিরিয়ানি নিয়ে আনাটা কি ঠিক হলো? তুই এত চাপ নিতেছিস কেন, জানিস না
শুভ তোকে কতটা ভালোবাসে? এখানেই কিন্তু আমার ভয় হচ্ছে, এরকম বেশি চাপ দিলে আবার হারিয়ে না যায়। বেচারা কতটা কষ্ট পেল। কষ্ট পেলে কেমন লাগে সেটাই তো দেখতে চাই। এত কিছু বললাম, এত কিছু করলাম, কিন্তু কোনো কথাতেই কাজ হলো না। সব সময় সব কিছুতেই হাসি মুখে মেনে নেয়। মেহরিন শুভকে যেটাই বলে শুভ সেটাই শোনে। যখন বান্ধবীরা থাকে না তখন শুভকে দেখলেই জড়িয়ে ধরে মেহরিন, মাঝে মাঝে গালে চুমুও দেয়। শুভ কতবার মানা করেছে কিন্তু মেহরিন সেসব শোনে না। এই তো সেদিন আবার মেহরিনের এক বান্ধবী শুভকে প্রপোজ করলো। দেখো শুভ, মেহরিন তোমাকে ভালোবাসে না, ওর বান্ধবীগুলো যা বলে মেহরিন তাই করে, আর তোমাকে বোকা ভেবে কীরকম না চায়। সেটা তোমাকে বলতে হবে না, আমি তো জানি মেহরিন আমাকে কতটা ভালোবাসে। আজকে প্রমাণ নেই বলে ফিরিয়ে দিচ্ছ আমাকে, একদিন ঠিকই প্রমাণ নিয়ে হাজির হব। দেখো, আমি শুধু মেহরিনকে ভালোবাসি, এর মাঝে তুমি বাংলা সিনেমার রিনা খান আর ববি হতে এসো না। কে নেই আমার মাঝে? আমি কি মেহরিনের থেকে কম সুন্দর? আমি তার থেকে চলতে কথাতে খুব খারাপ? তবে মেহরিনের থেকেও খুব ভালো, খুব সুন্দর, কিন্তু আমার মেহরিনকে ভালো লাগে। একদিন আফসোস করবে, বলে দিলাম। ইতিকে দেখে সেখানে এগিয়ে আসলো মেহরিন, কিন্তু মেহরিন সেখানে তাদের কাছে আসার আগেই ইতি চলে গেল। মেহরিন খুব রেগে শুভর কাছে আসলো। তোমাকে না মানা করেছি ইতির সাথে কথা বলবে না? এতক্ষণ ইতির সাথে কি এমন কথা বললে? রাগ করো কেন? জানোই তো কি বলতে বারবার আমার কাছে আসে ইতি। ওর সাথে এরপর আর কথা বলবে না, বুঝলে? কিন্তু ইতি আজকে কি বললো সেটা বলো তো শুনি। বলতেছে তুমি নাকি আমাকে ভালোবাসো না, তোমার বান্ধবী যা বলে তুমি নাকি তাই করো। সত্যিই কি তুমি আমাকে ভালোবাসো মেহরিন? কোনোদিন আমাকে ছেড়ে যাবে না তো তুমি? তুমি ছাড়া আমার দেহে প্রাণ থাকে না। হ্যাঁ, আমার বান্ধবীগুলো তোমার সাথে মজা করে, তার মানে এই নয় তোমাকে তারা পছন্দ করে না। আসলে ওরাও চায় তুমি একটু ভালো হয়ে থাকো। কোনোদিন আমাকে ছেড়ে যাবে না তো তুমি? মরে যাব তবুও ছাড়বো না তোমাকে আমি। শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমার সাথেই থাকবো। বলে মেহরিন শুভকে জড়িয়ে ধরলো। শুভ মেহরিনকে জড়িয়ে ধরলো। সেখানে পাশেই কিছু বখাটে ছেলে ছিল, তারা অনেক বাজে কথা বলল, কিন্তু শুভ তাদেরকে কোনো কথা না বলে সেখান থেকে সরে আসলো। শুভ কোনো ঝামেলা পছন্দ করে না, তাই নিচ থেকে সরে গেল। আজকে শুভ মেহরিনকে নিয়ে তার দাদিমার কাছে গেল। শুভর দাদি মেহরিনকে দেখে খুব খুশি হলো। তোমার কথা শুভ অনেক বলেছে আমাকে, আজকে তোমাকে দেখে খুব ভালো লাগলো আমার। শুভ আপনার কথা সব সময় আমাকে বলে। শুভ ছোট থেকে বাবা মায়ের ভালোবাসা আমি যতটুকু পেরেছি ভালোবাসা দিয়েছি। কোনো দিন আমার নাতনিকে কষ্ট দিও না। শুভর চোখে তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি আমি। দাদিমা, আপনাকে কথা দিয়েছি শুভকে কখনো ছেড়ে যাব না, কষ্ট দিব না। শুভর মতো এত ভালো ছেলে কোথাও পাবো না আমি। তোমার কথা শুনে শান্তি পেলাম মনে। এবার মরে গেলেও আর কষ্ট থাকবে না, তোমার কাছে আমার শুভ ভালো থাকবে। কিন্তু শুভর বাবা মা মারা গেল কেমন করে? শুভর দাদা আর্মি অফিসার ছিল, শুভর বাবাও আর্মি অফিসার ছিল। শুভর বাবাও আর্মি অফিসার ছিল। তারা দুজনেই পার্বত্য জেলায় থাকতো। তাদের সাথে প্রায় সময় মায়ানমারের কিছু সন্ত্রাসী আর তাদের কিছু সংগঠন বাহিনীর সাথে লেগেই থাকতো। সেই শত্রুতার জের ধরে বোমা মেরে সবাইকে মেরে ফেলে। অবশ্য সেদিন আমি আর শুভ ক্যান্টনমেন্টের ভিতরে ছিলাম, তাই আমরা বেঁচে যাই। আপনারা ক্যান্টনমেন্টে থাকলে ওনারা কোথায় ছিল? শুভর দাদা, মা, বাবা, আমার মেয়ে, তার স্বামী, ওরা একটা কাজে শহরের যাচ্ছিল। পাহাড়ি এলাকা রাতে ফেরার পথে তাদের উপর আক্রমণ করে, আর তখন থেকেই শুভকে নিয়ে বেঁচে আছি। তাই তো আপনার মতো শুভর মুখেও সব সময় হাসি থাকে। একেবারে আপনিও যেমন হাসেন, শুভও তেমন হাসে। সেদিন শুভর দাদিমার সাথে ভালো একটা সময় কাটায়। শুভদের সম্পর্কে অনেক কিছু জানতে পারে। এভাবে সুন্দর সময়গুলো যাচ্ছিল শুভ আর মেহরিনের। মেহরিনের শুভর ছোট ছোট ইচ্ছে আবদারগুলো রাখে। শুভ মেহরিনের কথা মতো চলে, যা বলে তাই শোনে। হঠাৎ একদিন মেহরিনের বান্ধবীরা মিলে একটা বুদ্ধি আঁটলো, কিন্তু এটাতে কোনো মতে সায় দিতেছিল না মেহরিন। দোস্ত, এবারই শেষ, আর এই কাজটা করলে দেখতে পারবো শুভর মন খারাপ হলে দেখতে কেমন লাগে। দেখো, আমি এটা পারবো না। সত্যি শুভর ভীষণ কষ্ট পাবে। শুভ আমাকে বিশ্বাস করে। কেন হবে না বান্ধবী?
আর আমরা তো আছি, কোনো কিছু হলে আমরা শুভকে তখন সব সত্যিটা বলে দেব। তাহলে ফোন করে শুভকে বল তোর বাবা মা জোর করে তোর বিয়ে দিতে চায়, আর তুই শুভর সাথে পালাবি। শুভকে আমাদের একটা জায়গায় এখানে আসতে বলবি। এখানে কিন্তু আমাদের সিসি ক্যামেরা আছে, আমরা তখন দেখতে পারবো শুভর মন খারাপ হলে আর টেনশন করলে কেমন লাগে। আর একবার ভেবে দেখ, শুভর কোনো কিছু হলে কিন্তু আমিও বাঁচবো না। শুভকে এভাবে কষ্ট দেওয়া, প্র্যাঙ্ক করাটা ঠিক হবে না। কেন হবে না? সেখানে আমাদের লোক থাকবে, এত চাপ নিস না তো তুই। কর এবার শুভকে ফোন। মেহরিন শুভকে ফোন করে জানালো তার বাবা মা তাকে জোর করে বিয়ে দিতে চায়, শুভর যেন ওই ঠিকানায় আসে। আর মেহরিন না আসা পর্যন্ত যেন শুভ চলে না যায়। এমনভাবে বলতো সত্যি মনে হয় মেহরিনের বিয়ে হবে। ওরা সব বান্ধবীরা 3 দিনের জন্য তাদের এক বান্ধবীর বোনের বিয়েতে গেল। এসে তারা সিসি ক্যামেরাতে দেখবে শুভ সব শুনে পাগলামি শুরু করে দিল। সারা রাত জেগেছিল শুভ সকালের অপেক্ষায়। পরের দিন শুভ খুব সকালে তার দাদিকে কোনো কিছু না বলে ব্যাগ গুছিয়ে চলে যায়। মেহরিনের বলা ঠিকানা জায়গায় গেল শুভ। সকাল গড়িয়ে বিকাল গড়িয়ে রাত হলো, কিন্তু মেহরিন আসলো না। পরপর 3 দিন 3 রাত সেখানে অনাহারে শুধু মেহরিনের জন্য অপেক্ষা করলো। শুভর চেহারা হারানোর ভয় চিন্তা গ্রাস করে খাচ্ছে। এরকম চেহারায় কেউ কখনো দেখে নাই শুভ। যেই মুখে হাসি থাকতো সে মুখে কালো মেঘের ঘনঘটা। ঠিক সেই সময় তুমুল ঝড়ে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। শুভ রাস্তার পাশে এক জায়গায় বসে পড়ল। সেই সময় ইতি সেখানে এসে হাজির। শুভর মাথার উপর ছাতা ধরল। শুভ মনে করেছিল মেহরিন এসেছে, কিন্তু যখন দেখলো ইতি তখন মুখটা তার কালো হয়ে গেল। যার জন্য অপেক্ষা করছো সে তার বান্ধবীর বোনের বিয়ে খেতে গেছে। দেখো ইতি, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাচ্ছি না, আর তোমার কোনো কথাই আমি বিশ্বাস করি না। জানি তো বিশ্বাস করবে না, তাই তো 3 দিন পর আসলাম যাতে প্রমাণ সহ বিশ্বাস করাতে পারি তোমাকে। এখন এখান থেকে যাও, তোমার কোনো কথাই বিশ্বাস হচ্ছে না। এই নাও মোবাইল, তাহলে আসল সত্যিটা দেখতে পারবে তুমি। ইতি জোর করে তার হাতে থাকা মোবাইলটা শুভকে দিল। সেদিন যে কথাগুলো বলেছিল মেহরিন আর তার বান্ধবী, সেসব ভিডিও ইতি করে, কিন্তু এখানে মেহরিনের কিছু কথা ডাবিং করে ইতি। সব দেখে সব শুনে শুভ কেঁদে ফেলে। এখন কেন কান্না করছো? এখন কি বিশ্বাস হচ্ছে তোমার সব? আমার সাথে কেন এসব করতে যাবে মেহরিন? আমি যে মেহরিনকে খুব ভালোবাসতাম। মেহরিন যে আমাকে কথা দিয়েছিল আমাকে ছাড়া সে বাঁচবে না। তোমার চোখের জল আমার সহ্য হচ্ছে না। সত্যি তো এটাই, তোমার মতো ছেলেকে ব্যবহার করেছে মেহরিন। তার কাছে তোমার চেয়ে প্রিয় তার বান্ধবীগুলা। আমার সাথে এরকম জঘন্য নাটক না করলেও পারত। কত টেনশন আর কত চিন্তায় 3 দিন 3 রাত কাটলো আমার। আমি কতটা বোকা তার প্রতিটা কথা বিশ্বাস করেছি। এখন কি মেহরিনকে ভালোবাসবে তুমি? এখনই কি মেহরিনকে চাইবে তুমি? সেটা আর কোনোদিন হবার নয়। এতদিন ভুল ছিলাম, তাই আজকে ঠকলাম আমি। আমি তোমার এই সময় পাশে থাকতে চাই শুভ, বন্ধু হিসেবে পাশে রাখো আমাকে। শুভ আর কোনো কথা না বলে ব্যাগটা কাঁধে নিয়ে ঢুলতে হাঁটতে লাগলো। হঠাৎ একটা ধাক্কা দিতে ধরলে ইতি শুভকে টেনে সরিয়ে আনলো। যে যাবার গেছে, যে হারাবার সে হারিয়ে গেছে, তার জন্য তুমি মরবে নাকি? কি করব কিছুই তো মাথায় ঢুকতেছে না। যাকে নিয়ে এত স্বপ্ন দেখলাম, এত আশা করলাম, সেই সুদিন না থাকে তাহলে আমি কেন থাকবো বেঁচে? মৃত্যুই কি সমাধান? তোমাকে বাঁচতে হবে তোমার জন্য, নিজের জন্য। চলো আমি তোমাকে বাসায় পৌঁছে দিচ্ছি। ইতি শুভকে ধরে একটা গাড়িতে তুলল। শুভ সারা রাস্তা কান্না করতেছে। ইতি বারবার সান্ত্বনা দিতেছে, কিন্তু শুভ তা শোনেনি। যখন বাসায় ঢুকলো শুভ চারদিকে তার দাদিকে খুঁজতে লাগলো। শেষে তার দাদির রুমে ঢুকে দেখে বিছানায় শুয়েছে আর শরীরে সেলাইন যাচ্ছে। কাজের মহিলাটা তার পাশে বসে আছে। শুভ তার দাদিকে ওরকম অবস্থায় দেখে খুব ভয় পেল। শুভর ব্যাগটা রেখে দাদির কাছে গেল। দাদিমা, কি হয়েছে তোমার? তোমার এমন অবস্থা কেন দাদিমা? ছোট সাহেব, আপনি কোথায় ছিলেন এই 3 দিন? জানেন আপনার চিন্তা করতে করতে আপনার দাদি হার্ট অ্যাটাক করে। ডাক্তার বলেছে ওনার বেঁচে থাকাটা আপনার ফিরে আসার উপর নির্ভর করবে। এমন সময় চোখ মিটমিট করে খুলল শুভর দাদি। শুভ তার দাদির চোখ খুলতে দেখে জড়িয়ে ধরল। দুজনেই কান্না করতেছে। শুভ তো মেয়েদের মতো কাঁদতেছে। দাদুভাই, কোথায় ছিলি তুই? জানিস না তোকে ছাড়া আমি থাকতে পারি না? আমাকে তো বলে যেতে পারতি তুই। দাদিমা, মেহরিন আমাকে ঠকিয়েছে। এর জন্য কাঁদতে হবে নাকি? আমি তো আছি আমার দাদুভাইয়ের জন্য। সব বলল। দাদিমা, তুমি তো অসুস্থ, উঠতেছো কেন? আমার দাদুভাই এসেছে,
আমি তো সুস্থ হয়ে গেছি। শুভ তার সুখ দুঃখ সব শেয়ার করে তার দাদির কাছে। ইতির সাথে ওর দাদির পরিচয় করিয়ে দিল। সেদিনের পর শুভ প্রায় 1 সপ্তাহ বাসা থেকে বের হয়নি। ইতি প্রতিদিন এসে শুভর খোঁজ খবর নিয়ে যেত। শুভর সাথে বসে গল্প করত, সময় কাটাতো। ইতি যখন শুভর সাথে কথা বলতেছিল সে সময় শুভর দাদি একটা বড় ফটো নিয়ে আসে শুভর কাছে। এটা হচ্ছে তোর নানা, ইনি তোর নানি, এরা হলো তোর মামা, আর এটা হলো তোর ছোট খালা। যদি কোনোদিন তোর কাছে আসে কোনো বলে তাদের কথা শুনিস, আর যদি কোনোদিন সময় পাস তাদের সাথে সম্পর্কটা ঠিক করে নিস। এতদিন দেখাও নাই কেন দাদিমা? মনে করেছিলাম ওনারা হয়তো কোনো একদিন আসবে, তাই দেখা করায় নেই। এখন তো বয়স হয়েছে, আর সব জানার দরকারও আছে তোর। এমন সময় একজন একটা খামের করে চিঠি দিয়ে গেল। শুভ চিঠিটা দেখে ভাবতেছে তাদের কোনো আত্মীয় নেই, তাহলে কে দিবে। ইতি শুভর কাছ থেকে চিঠিটা নিয়ে পড়ল, একটু জোরেই। চিঠিটা পড়া শেষ হলে ইতি শুভর দিকে তাকালো। শুভর মনটা খারাপ হয়ে গেছে, কিন্তু শুভর দাদির মনটা ভরে গেছে। দাদিমা, আমি সেনাবাহিনীতে চাকরি করতে পারবো না, আমার ভীষণ ভয় করে। সেনাবাহিনীতে চাকরি করবি এটা তোর বাপ আর দাদার স্বপ্ন ছিল, তাই তো তোকে সেই মোতাবেক পরমাণু পরীক্ষা, বোমা ডিফিউজ করা এবং এসব নিয়ে তো গবেষণা করলি। খুব ভয় করে যদি ফেটে যায় আর আমি মরে যাই। শুন দাদুভাই, তোর বাবা তোর দাদা সবসময় দেশ আর দেশের মানুষের জন্য কাজ করেছে, যাতে এদেশের মানুষ শান্তিতে বাস করতে পারে। তাই তো সবাই আজও তোর দাদা তোর বাবার নাম মুখে নেই সম্মানের সাথে। আমার যে ভয় হয় তোমাকেও যদি তাদের মতো হারিয়ে ফেলি। মনে করবি তুই একা, তোর জীবনে কেউ নেই, তুই মরলেই কি আর তুই বাঁচলেই কি, তাহলে দেখবি কোনো কিছু হারানোর ভয় থাকবে না। আর তোর দাদির দোয়া সব সময় তোর সাথে আছে। ইতি, একটু শুভকে বোঝাও তো তুমি। দাদিমা ঠিক কথাই বলেছে শুভ। যদি কাজে থাকো, ব্যস্ত থাকো, তাহলে কোনোদিন মেহরিনের কথা মনে পড়বে না। আমি জানি তুমি মেহরিনকে নিয়ে ভাবছো। দেখো শুভ, মেহরিন কোনোদিনই তোমার ছিল না। তুমি একটা মহির পিছনে পড়েছিলে এতদিন। হয়তো কষ্ট হবে, কিন্তু সব মানিয়ে নিব আমি। আমি ভীতু নই, আমিও আমার দাদার মতো বাবার মতো এদেশের সেনাবাহিনীতে কাজ করতে চাই সম্মানের সাথে। এটি কথা দিতে হবে আমি কোথায় আছি, কি করতেছি, কোনো কথার উত্তর দিবে না মেহরিনকে। এসব তোমাকে ভাবতে হবে না শুভ, আমি তোমার অপেক্ষায় থাকবো। তার ঠিক 2 দিন পর শুভ চলে যায়। শুভ ট্রেনিং শুরু হয়। সেই ভোরের আগে উঠতে হয় আর সন্ধ্যা পর্যন্ত ট্রেনিং চলে শুভর। আবার বোমা নিয়েও ক্লাস করতে হয়। এদিকে বিয়েবাড়ি থেকে সে মেহরিন সোজা চলে যায় তাদের গ্রামের বাড়িতে বাবা মার কাছে। সেখানে কয়েকদিন থাকার পর আবার শহরে নানা বাড়িতে আসে। হঠাৎ যখন তার শুভর কথা মনে পড়ে তখন মেহরিন তার বান্ধবীর কাছে যায়। এই তোর এতদিন পর আসার সময় হলো? আর বলিস না, বাড়িতে গিয়ে অনেক দিন পর সব কাজিন সহ একসাথে হলে যা হয়। তোর তো খালি আনন্দ করার সময়। চল না সিসি ক্যামেরা দেখি শুভ এসে কি কি করেছে। এত অস্থির হচ্ছিস কেন? একটু সবুর কর, সবাই তো দেখবো। ওরা সবাই গেল সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখার জন্য। 3 জন একসাথে বসলো দেখার জন্য। প্রথম 2 দিন 2 রাতের ভিডিওতে তেমন কোনো কিছু করেনি শুভ। পরের দিনের ভিডিওতে দেখে সবাই অবাক, কিন্তু হঠাৎ করে ইতি আসা মোবাইল দেওয়া ট্রাকে ধাক্কা থেকে বাঁচানো, এসব দেখে সবাই ভয় পেয়ে যায়। মেহরিন সাথে সাথে তার মোবাইল চালু করে শুভকে ফোন করে, কিন্তু বারবার শুভর নাম্বার বন্ধ বলতেছে। কি ফোন রিসিভ করে না? ফোন তো বন্ধ বলতেছে, কিছুই তো মাথায় ঢুকতেছে না। চল তাহলে শুভর বাসায় যাই। আমরা মনে হয় অনেক বেশি করে ফেলেছি। আর দেরি করা ঠিক হবে না, অনেক আবেগ, কিন্তু শুভর যদি কোনো কিছু করে বসে। ওরা আর দেরি করলো না, সোজা শুভর বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। বাসায় পৌঁছে দেখে বাসায় তালা মারা। আশেপাশে মানুষের কাছ থেকে শুনতে পেল শুভর দাদি নাকি মারা যাওয়ার পর আর কেউ এখানে থাকে না। এমনকি শুভ কোথায় গেছে, কি করছে তাও জানে না। শুধু তাই নয়, শুভ নাকি তার দাদির মৃত্যুতেও বাসায় ছিল না। সব শুনে মেহরিন সেখানেই কান্না করতে লাগলো। কাঁদিস না বান্ধবী, আমাদেরকে এখন শুভর খোঁজ করতে হবে। সব দোষ আমাদের, আমরা সত্যি অতিরিক্ত শয়তানি করে ফেলেছি। আমরা আর এমন করব না বান্ধবী, তবুও চুপ কর তুই। আমরা সবাই মিলে এখন শুভকে খুঁজবো। কোথায় পাবো এখন শুভকে? এত বড় শহরে কোথায় আছে শুভ কেউ কি জানি? তোদের বারবার মানা করলাম, তোরা শুনলি না। এই মনে পড়েছে, ভিডিওতে তো ইতিকে দেখলাম, তাহলে ইতি নিশ্চয়ই কিছু জানে। হ্যাঁ, তো মনে
পড়েছে আর শুভকে মোবাইল দেওয়াও দেখলাম আমি। এখন তো অনেক গাপলা আছে নিশ্চয়ই। চল আগে ইতিকে ধরি, পরে সব তথ্য পেয়ে যাব। সবাই ইতির জন্য অপেক্ষা করতেছে কলেজের মাঠে। ইতি মনে মনে গান গাইতে গাইতে কলেজে ঢুকলো। ইতিকে দেখে সবাই ইতির কাছে এগিয়ে গেল। সবাইকে দেখে ইতি মুচকি হাসতে লাগলো। ইতি, বল শুভ কোথায়? আমি কি করে জানবো শুভ কোথায়? আমরা সিসিটিভি ক্যামেরাতে সব দেখেছি। বল শুভ কোথায়? সব যখন দেখছিস তাহলে আমাকে কেন জিজ্ঞেস করছিস? ইতি ভালো হবে না, বলে দিচ্ছি কিন্তু। ইতি বল শুভ কোথায়, আর মোবাইলে শুভকে কি দেখিয়েছিস যে শুভ শুধু কেঁদেছে? চুপ করে থাকিস না, জলদি বল বলতেছি, না হলে কিন্তু তোর গায়ে হাত তুলতে হাত কারো কাঁপবে না আমাদের। ইতি এবার সত্যি ভয় পেয়ে গেল, কিন্তু মনে মনে শয়তানি বুদ্ধি ঠিকই করলো। ভয় পাওয়ার ঢং করে বলল, তোমরা তো জানো আমিও শুভকে পছন্দ করি। সেদিন যখন তোমরা প্রাঙ্ক করার কথা বলেছিলে সেই ভিডিও করি, আর সেই ভিডিওটা শুভকে দেখাই। পরে শুভ অনেক বুঝিয়েছে, কিন্তু আমার কথা বিশ্বাসই করিনি। তুই এই কাজটা কেন করতে গেলি? আর শুভ এখন কোথায় সেটা জলদি বল। বললাম তো পছন্দ করি, তাই সুযোগ খুঁজতেছিলাম। তো শুভর একটাই কথা, সে মেহরিনকেই ভালোবাসে। পরে শুভকে বাসায় নিয়ে আমি বাসায় গিয়ে দেখি শুভ দাদি মারা গেছে, কারণ শুভ না বলে 3 দিন পালিয়েছিল সেই টেনশনে। মিথ্যা বলবি না, তুই এলাকার লোক বল, শুভ নাকি ওর দাদির মৃত্যুতে বাসায় আসে নাই। আরে বাবা, কবে মারা গিয়েছে সেটা আমরা আগে জানতাম নাকি? পরে বাসায় ঢুকে দেখতে পাই বিছানায় শুয়ে আছে, মানে ওই অবস্থায় মারা গেছে, বুঝলি? আর সেদিন শুভ নানা বাড়ির লোক এসে শুভকে নিয়ে যায়, কিন্তু আমি সেই সময় ছিলাম না, তাই জানতে পারিনি কোথায় শুভ নানার বাড়ি। সেদিন থেকে সবাই শুভকে খুঁজতে থাকে। শুভর ভার্সিটিতে যায়, বন্ধুদেরকে বলে, কেউ শুভর খবর দিতে পারে না। প্রায় 10 মাস ট্রেনিং শেষে শুভ সেই পার্বত্য জেলায় পোস্টিং পায়। শুভর সহকারী হিসেবে থাকে একজন মাঝবয়সী লোক। শুভ অবশ্যই তাকে আদর করে ধনিরাম বলে রাখে। তারা একদিন এক উপজাতি বাড়িতে বোমার সন্ধান পায়। আসলে মিয়ানমারের সন্ত্রাসীরা সেটা সেখানে রাখে যাতে বাঙালির দোষ হয়। খবর পেয়ে একটা সেনাবাহিনীর ইউনিট চলে আসে, চারদিকে একটা মার্ক করে রাখে যাতে কেউ সেই মার্কের ভিতরে ঢুকতে না পারে। গাড়ি থেকে নেমে শুভ সেখানে গেল, সাথে ধনিরাম তো আছেই। ধনিরাম, আমার জন্য 1 গ্লাস গরম পানি নিয়ে আসো। স্যার, এই সিরিয়াস মুহূর্তে আপনার গরম পানি খেতে মন চাচ্ছে? এখন যদি বোমটা ফেটে যায় তাহলে তো মরে যাব। আমি তো আর্মি ড্রেস পরে আছি ধনিরাম, আর তুমি বোম থেকে রক্ষা করা পোশাক পরেও ভয় পাচ্ছ? আপনার তো সামনে পিছনে কেউ নাই, তাই তো আপনি ভয় পাচ্ছেন না। আমার ঘরে ছোট ছোট বাবাহারা বাচ্চা আছে, না মানে আমি তো এখন এখানে, তাহলে তো তারা বাবা হয়ে গেল না। বেশি কথা বললে আর গরম পানি না আনলে কিন্তু বোম এইখানে ফাটিয়ে দিব, বলে দিতেছি। ধনিরাম এবার আগুন জ্বালিয়ে গরম পানি করল। আপনারা তো জানেন সেনাবাহিনীর প্রয়োজনীয় সব জিনিস সাথেই রাখে। শুভ গরম জলে মুখ দিতেছে আর একটা করে তার প্লাস দিয়ে কেটে দিতেছে। যতবার কাটতেছে তার ততবারই ধনিরাম ভয় ভয়ে কাঁপতেছে আর লুকানোর জন্য জায়গা খুঁজতেছে। আশেপাশে সব মানুষ মার করা জায়গায় আরও দূর থেকে সব দেখতেছে। শুভ প্রায় সময় এরকম বোম ধ্বংস করে, কত রকমের বোম ধ্বংস করেছে, কিন্তু শুভ ধনিরামকে সবসময় তার সাথে রাখে। শুভ সবসময় মনে করে সে দুনিয়ায় একা, তার কেউ নেই। তাই তো তার ভয় করে না, হাত পা কাঁপে না, সেফটি পোশাকও পরে না। রুকাইয়া এতক্ষণ ধরে সব কথাই শুনল মেহরিনের। রুকাইয়া অন্তত এটা বুঝে গেল মেহরিন এখনও শুভকে ভালোবাসে। মেহরিনকে বুকে টেনে নিল রুকাইয়া। এর মাঝে মাহমুদা চলে এসেছে আর ওদেরকে দেখে ফেলেছে। আপু, তাহলে তোমাদের দুজনের মধ্যে চোর কে হবে এখন? এখন আর খেলবো না, তুই যা, এখন তোর আপুর সাথে আমার একটু কথা আছে। মাহমুদা মন খারাপ করে চলে গেল। সে ভেবেছিল একটু সময় করে শুভর সাথে কথা বলবে, কিন্তু সেটার হল না তার। কাঁদিস না, আর সব তো শুনলাম, তোর তো এখানে কোনো দোষ নাই। কিন্তু আপু, আমি এখানে এসে শুভকে দেখে অবাক হয়েছি। তার এত পরিবর্তন, আবার মারামারি করলো, আমি বেশ অবাক হয়েছি। আর শুভর সাথে যখনই কথা বলতে যাই, শুভ আমাকে এড়িয়ে চলে। কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। হয়তো শুভর মনে বিশাল অভিমান জমে আছে। আমি তো সুযোগ পাচ্ছি না ওর অভিমানটা ভাঙানোর। এখনো শুভকে ভালোবাসিস তুই? কোনো কিছু বোঝো না আপু তুমি। ভালো না বাসলে কি বারবার শুভ শুভ করতাম আমি? আচ্ছা, আমি শুভকে বলে দিব কেমন। এখন আর কাঁদিস না তুই।
আজকে রুকাইয়ের গায়ে হলুদ হচ্ছে, সব মেয়েরা হলুদ শাড়ি পরছে, সব ছেলেরা হলুদ পাঞ্জাবি পরছে, দেখতে খুব ভালো লাগছে। একে একে সবাই রুকাইয়াকে হলুদ মাখিয়ে দিতেছে। শুভ একদিনই সরে আছে, সেটা অবশ্য আগেই খেয়াল করেছে মেহেরিন, কিন্তু সেই সুযোগটা কাজে লাগালো মাহমুদা। হাতে হলুদ নিয়ে শুভর দুগালে লাগিয়ে দিল। শুভ হলুদ নিয়ে মাহমুদাকে ধাওয়া করলো। মাহমুদা দৌড়তে দৌড়তে তাদের ঘরে ঢুকলো। দেখুন শুভ, ভালো হবে না বলে দিচ্ছি। আমাকে হলুদ লাগানোর আগে বুঝি মনে ছিল না? এবার পালাবে কোথায় তুমি? শুভ ঘরে ঢুকলো। শুভ এক পা দুপা করে মাহমুদার দিকে এগিয়ে যেতে লাগলো। মাহমুদার পেছনে যেতে যেতে খাটে পড়ে গেল। শুভ এগিয়ে যেতে যেতে হঠাৎ উষ্টা খেলো আর ধাম করে মাহমুদার উপর পড়ে গেল। মাহমুদা অপলক দৃষ্টিতে শুভকে দেখতেছে। শুভ তো বোকা বনে গেল, আসলে কি জন্য আর কি হলো। মেরিন পিছনে ঘুরে দেখে শুভ নেই, তাই সে খুঁজতে খুঁজতে আসতে লাগলো ঘরের দিকে। মাহমুদা শুভকে ধাক্কা দিয়ে সরিয়ে হাসতে হাসতে দৌড়ে ঘর থেকে বের হলো। দরজার কাছে দেখে ওর আপু একটু থেমে আবার লজ্জা মুখ করে হাসতে হাসতে বের হলো। মেরিনও ঘরে ঢুকে দেখে শুভ। মেরিন তো একটা খটকা হয়ে গেল প্রায়, কেমন সন্দেহ দৃষ্টিতে তাকালো শুভর দিকে। হঠাৎ মেহরিন আসাতে শুভ অবাক হলো। ঘরের মধ্যে তোমরা দুজন কি করছিলে শুনি? মাহমুদাকে হলুদ মাখিয়ে দেওয়ার জন্য এসেছিলাম। তোমাকে দেখলাম একাই দাঁড়িয়েছিলে, হঠাৎ কি হলো যার কারণে মাহমুদাকে হলুদ মাখানোর জন্য ঘরের ভিতরে আসতে হবে? গালে হলুদ মাখিয়ে পালিয়ে এসেছিল, যার কারণে এখানে আসা। আমরা এতগুলো মানুষ থাকতে মাহমুদার পিছনে পড়তে হলো কেন? নাকি মনে মনে অন্য কোনো ধাঁধা? দেখেন মিস মেহরিন, মুখ সামলে কথা বলবেন। আপনি যেটা ভাবছেন তার কিছুই না, বুঝলেন? সরেন সামনে থেকে। সব বুঝে গেছি আমি, আমাকে আর বোঝাতে হবে না, আমিও এগুলো শেষ থেকে ছাড়বো। মেহরিন মন খারাপ করে নিজের ঘরে দরজা বন্ধ করে বসে থাকলো সন্ধ্যা পর্যন্ত। সবাই যখন বাইরে আনন্দ করতেছে তখন মেহরিন ঘরে কান্না করতেছে। রুকাইয়া চোখ বারবার মেহরিনকে খুঁজতেছিল, কিন্তু কোথাও পেল না মেহরিনের দেখা। হলুদ মাখানো শেষ হলে রুকাইয়া গোসল করে মেহরিনকে খুঁজতে খুঁজতে তার ঘরে গেল। ঘরে ঢুকে দেখে মেহরিন কেঁদে কেঁদে চোখ মুখ লাল করেছে। এমনই ফর্সা সে, তার উপর কতক্ষণ কান্না করতেছে কে জানে। কিরে মেহরিন, এভাবে ঘরে দরজা বন্ধ করে বসে বসে কাঁদছিস কেন? কেউ কি কোনো কিছু বলেছে তোকে? না আপু, কেউ কিছু বলে না। কেউ কিছু না বললে এভাবে কাঁদছিস কেন তুই? আমাকে বলবি তো কি হয়েছে তোর? আমাকে না বললে বুঝবো কি করে? আর এভাবে কান্না করলে কি হবে? আপু, শুভ মনে হয় মাহমুদার সাথে সম্পর্কে গেছে, আমি নিজের চোখে দেখেছি। এসব তুই কি বলতেছিস? হ্যাঁ আপু, আমি নিজে দেখেছি। মাহমুদা লজ্জা ভাব করে হাসতে হাসতে ঘর থেকে বের হলো, আর সেই ঘরেই শুভও ছিল। তোর কোথাও আবার ভুল হচ্ছে না তো? ভুল হবে কেন? আচ্ছা আপু, কেউ কাউকে হলুদ লাগানোর জন্য ঘরে ঢোকে? মানে? আপু, শুভ নাকি মাহমুদাকে হলুদ লাগানোর জন্য ঘরে গিয়েছিল। এটা কি বিশ্বাস করার মতো কথা? আমরা এত মানুষ থাকতে কারোর গায়ে হলুদ মাখিয়ে দিল না। শুভর কি এমন হলো যার কারণে সে মাহমুদাকে হলুদ মাখিয়ে দিবে? আচ্ছা চুপ কর এখন তুই, এবার আমার সাথে আয়, আমরা আগে মাহমুদার কাছে যাই, তখন সত্যি মিথ্যা সব জানতে পারবো। মেহরিনের হাত টেনে নিয়ে মাহমুদার কাছে গেল। মাহমুদা তখন কাজ করতেছিল। রুকাইয়া মেহরিনকে দেখে কাজ থামিয়ে আবারও কাজে মনোযোগ দিল সে। মাহমুদা, তখন শুভ কেন ঘরে ঢুকেছিল তোর সাথে? আর বলো না আপু, শুভ এখনই দাঁড়িয়ে, আমরা সবাই মজা করতেছি। সেই সুযোগে আমি শুভর গালে হলুদ মাখিয়ে দিই দৌড়ে। শুভ দৌড়ে ঘরে ঢুকে, কিন্তু হলুদ দিতে পারে না। আমি আবারও পালিয়ে চলে আসি। এই, তুই কি শুভর বড় নাকি যে ওর নাম ধরে কথা বলছিস? এখন থেকে শুভ ভাইয়া বলে ডাকবি, বুঝলি? তোমারও তো বড় হয়, তাহলে তুমি কেন ডাকো না? আমি কোনো ভাইটাই ডাকতে পারবো না। দেখছো আপু, কত বড় বেয়াদব একটা। জানিস তো কিরকম জেদিও। আচ্ছা বাদ দে, চল, এবার সব তো শুনলি, অহেতুক কান্না করলি। এবার রুকাইয়া মেহরিনকে নিয়ে শুভর কাছে গেল, কিন্তু গিয়ে দেখে শুভর কার সাথে যেন খুব সিরিয়াস হয়ে কথা বলতেছে। কথা বলতে বলতে বাড়ির ভিতরে গেল শুভ। সেখানে সবাই উপস্থিত আছে। রুকাইয়া ভাবলো মেহরিনের সাথে সম্পর্কটা ঠিক করে দিতে, কিন্তু কিসের কি? শুভ বাড়ির ভিতরে সবার কাছে আসলো। কি রে নানু ভাই, কোন বলবি না? কি শুভ কেন বলবে আমাদেরকে? মামা, কেউ না জানুক, আপনি তো জানেন আমি সেনাবাহিনীতে চাকরি করি। হ্যাঁ সেটা তো জানলাম, তোকে রুকাইয়ার বিয়ের কথা বলতে গিয়ে।
মামা হয়েছি কি আমাকে এখনই যেতে হবে, একটা বড় ধরনের সমস্যা হয়েছে। আরে 2 দিন পর রুকায়ার বিয়ে, আর তুমি চলে যাবে মানে? ছোট মামা আমি না গেলে বড় ধরনের অঘটন ঘটতে পারে, আমি না গেলে হাজার হাজার মানুষ মারা যেতে পারে। ঠিক বুঝলাম না। মামা একটা শপিং মলে কয়েকটা জায়গায় দেশীয় সন্ত্রাসী বোমা রেখেছে, আর আমি যত রকম বোম আছে সেসব ডিফিউজ করে দিতে পারি, কিন্তু আমাদের অন্য অফিসার সেটা পারছে না, তাই আমাকে যেতে হবে। শুভ আরও কিছু বলতে যাবে, এর মাঝে পাশের ক্যান্টনমেন্ট থেকে কয়েকটা সেনাবাহিনী গাড়ি শুভর মামা বাড়িতে আসলো। সবাই দেখার জন্য বাড়ি থেকে বের হলো। এর মাঝে আবার একটা হেলিকপ্টার এসে গেল, সেটা বড় একটা মাঠে নামলো। সেখান থেকে ধনীরাম নেমেই শুভর কাছে আসলো, সাথে কয়েকজন মেজরে ছিল গাড়িগুলোতে। সে কি স্যার, এখনো আপনি বের হননি? বোম ফাটলো বলে। আমি এক্ষুনি আসতেছি, দৌড়ে বাড়ির ভেতরে গেল। স্যার শুভ সব কবে থেকে করে? যখন থেকে জয়েন করেছে তখন থেকেই করে। জানেন, শুভ স্যার সেফটি স্যুট পর্যন্ত পরে না। আমার তো ভয়ে হাত পা কাঁপে। বারবার বলে আমি একা মানুষ, মরলেও কিচ্ছু হবে না। ধনীরামের কথা শুনে সবাই খুব ভয় পেয়ে গেল। মেরিন তো চরম অবাক, এটা কি বলতেছে। শুভর মামা এবার সত্যি সত্যি রেগে গেল। মা বলেছিলাম সেনাবাহিনীর চাকরি করে যারা, তারা নিজের জীবনের কথা ভাবে না, এই জন্য তো বোনটাও হারালাম। এখন না জানি কবে আমাদের উপরে বিপদ নেমে আসে। কি যে বলেন আপনি, আমিও তো চাকরি করি, তাহলে কি আমার পরিবার অনিরাপদ? এসব ভুল ধারণা আপনার। দেশের জন্য, দেশের মানুষের জন্য সেনাবাহিনী দিনরাত এক করে কাজ করে, আর আমরা এরকম রিস্ক নিতেছি বলেই তো আপনারা শান্তিতে ঘুমোতে পারেন। তুমি ঠিকই বলছো, শুধু তো আমাদের গর্ব, সে আমাদের পারে না। কিন্তু স্যার যে বারবার বলে তার কেউ নাই, সে একা। হয়তো কোনো এক কারণে এসব বলতো, এখন আর বলবে না। আরও কিছু কথা বলে তারা আরও কিছু জেনে নিল। এর মাঝে শুভ ব্যাগ কাঁধে নিয়ে বের হয়ে আসলো। এসেই প্রথমে তার নানিকে, তারপর তার 2 মামাকে জড়িয়ে ধরলো। নানু ভাই, এবার না তোর মায়ের মতো তোকেও হারাই। কিছু করার নেই নানু, যার জীবনে ভালোবাসা নেই তার আর বেঁচে থাকা মরে যাওয়া। কেন এখন আমরা আছি না? আমরা কি সবাই পর হয়ে গেলাম? যখন দরকার ছিল একজনের ভালোবাসা, তার ভালোবাসা পেলাম না। 2 দিন পর রুকায়ার এখনো চলে যাবি তুই? হাতের কাজটা রাতেই শেষ করে কালকে দিনের মধ্যেই চলে আসবো মামা, চিন্তা করো না তো। যদি মরে যায় তাহলে মাফ করিও, আর যদি বেঁচে থাকি তাহলে ঠিক চলে আসবো। এই কয়দিনে বুঝেছি তুই অনেক ভালো একটা ছেলে মামা। যা দেশের জন্য কাজ কর, আমাদের সবার দোয়া তোর সাথে আছে। শুভ আর সময় নষ্ট না করে ধনীরামকে ব্যাগটা দিয়ে হেলিকপ্টারে উঠে পড়ল। ধনীরাম ও শুভর পিছনে পিছনে গিয়ে হেলিকপ্টারে উঠল। মেরিন প্রচুর কান্না করতেছে, তাহলে তার কারণে আজকে শুভর মরণের মুখোমুখি দাঁড়িয়ে এসব করে। আর ধনীরাম যে বলল নিজের সেফটি শুটও পরে না। শুভ চলে যাওয়ার পর সবাই নিজেদের মতো করে বাড়িতে ঢুকলো। তাহলে এই ঘটনা। মন তো বলে শুভ পাথর হয়ে গেছে, ওর এই পাথর মনে আর মনে হয় না ভালোবাসা ফুটবে। আমি আমার সর্বোচ্চটা দিয়ে দেব, আমিও শুভর ভুলটা ভাঙাবো, কিন্তু এখন যে আমার খুব ভয় করতেছে আপু। দোষটা তোর, কেন তোর বান্ধবীর কথা শুনতে গেলি? মেরিন দৌড়ে গিয়ে ঘরে ঢুকে আবারও কাঁদতে থাকলো। সবাই একটু চিন্তা পড়ে গেল। বাড়ির সবাই এসব নিয়ে কথা বলতেছে। শুভ এরকম একজন অফিসার সেনাবাহিনীর, যার জন্য হেলিকপ্টার আসে। গর্বে সবার বুক ফুলে গেছে। মামাদা তো মনে মনে সেই খুশি। 3 ঘন্টার মধ্যে হেলিকপ্টার সেই শপিং মলের উপর ল্যান্ডিং করলো। শুভ নেমে আগেই দেখলো কোথায় কোথায় বোম আছে, তারপর একটা একটা করে কাজ শুরু করে দিল। স্যার, আজকে অন্তত সেফটি স্যুটটা পরেন, না হলে ফেটে গেলে কি হবে? আমার ঘরে ছোট ছোট বাচ্চা আছে স্যার। ধনীরাম সেনাবাহিনী ভয় করে না, আর তুমি এত কমেডি কেমন করে করতে পারো? স্যার, আমি কমেডি করি? আমার ঘরে সুন্দরী একটা বউ আছে, আমি মরে গেলে তাদের কি হবে? তাহলে রিজাইন দিয়ে দাও ধনীরাম, তখন বউর সাথে থেকো। চাকরি না থাকলে বউ থাকবে না স্যার। এই কমেডি বন্ধ করো তো, যাও গরম পানি নিয়ে আসো, না হলে বোম তোমার শরীরে ফেলবো এবার। ধনীরাম গরম পানি এনে দিল। শুভ গরম পানি খাচ্ছে আর একটা একটা করে বোমের তারগুলো কেটে দিতেছে। ধনীরাম মনে মনে বলে, মানুষ খায় গরম কফি চা, আর ইনি খায় গরম পানি, আর আমি বুঝি এনার চাকর। সব বোম
ডিফিউজ করা শেষ, একটা বাকি আছে। কিন্তু এটা তো টাইম বোমা। ধনীরাম ভয়ে পালিয়ে গিয়ে লুকালো। ধনীরাম, এই ধনীরাম, জি জি স্যার, আমি তো আছি এখানে। এবার বলো এটা কোন তারটা কাটতে হবে আগে, লাল সবুজ নাকি হলুদ? আমি কেমন করে বলবো স্যার? চুপচাপ থাকো, মরলে আজ একসাথে মরবো দুজনে। কারণ এই টাইম বোম একেবারে আনকমন, আমার মাথা কাজ করতেছে না। স্যার, তাহলে এই শপিং মলের কি হবে? এতগুলো মানুষ এখনো ভেতরেই আছে। এখন রাত 11টা বাজে, বোমটা ফাটবে ঠিক রাত 3:56 এর মাঝে তো কিছু একটা করতে হবে। এক কাজ করো, আমাদের টিমের দক্ষ কয়েকজনকে খুব তাড়াতাড়ি এখানে আসতে বলো, সাথে ল্যাপটপ আরও যা সরঞ্জাম আছে নিয়ে আসতে বলো। দুপুরে শুভর মামার পরিবার সবাই টিভির দিকে চোখ, কারণ সেই টাইমে বোমাটা ফেটে গেছে আর 2জন সেনা অফিসার মারা গেছে। কিন্তু এখনও তাদের পরিচয় নাকি মিডিয়াকে কেউ জানায়নি। টিভিতে এমন নিউজ দেখে মেহরিন দেখে শেষ। দৌড়ে গিয়ে উঁচু করে মেহরিন নকল নামাজ আদায় করতেছে আর আল্লাহর কাছে শুভর জীবনের ভিক্ষা চাচ্ছে। রুকাইয়া সব কিছু নিজে দেখতেছে। এদিকে বাড়ির সবাই চিন্তায় আছে, শুভর ফোনও ঢুকতেছে না। এর মাঝে টিভিতে নিউজ হলো যে 2জন সেনাবাহিনী মারা গেছে, তাদের লাশ বাড়িতে নেওয়া হচ্ছে। সবাই প্রস্তুতি নিতেছে শুভর লাশ নেওয়ার জন্য, আর সবাই বাইরে কান্না করতেছে, শুভর লাশের জন্য অপেক্ষা করতেছে। সবাই যখন শুভর লাশ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, সেই সময় শুভ ধনীরাম সহ তার মামা বাড়িতে আসলো। সবাই তো অবাক হয়ে গেল নিউজে যে তারা শুনল 2জন সেনাবাহিনী মারা গেছে বোম ডিফিউজ করতে গিয়ে। শুভর নানি এগিয়ে গিয়ে শুভকে জড়িয়ে ধরলো। একে একে শুভর মামা মামি খালা রুকাইয়া শয়ন সবাই জড়িয়ে ধরলো। সবাই এভাবে জড়িয়ে ধরতে শুভ অবাক হলো। নানু ভাই, তুই ঠিক আছিস তো? তোর কোনো কিছু হয়নি তো? আমার আবার কি হবে? আমরা যে নিউজে দেখলাম 2জন সেনাবাহিনী বোমা ডিফিউজ করতে গিয়ে মারা গেছে। আরে দাঁড়ান, বলতেছি সব। আসলে আমার যা কাজ ছিল তা করতেছিলাম, কিন্তু সেই কাজটা আমাকে করতে না দিয়ে 2জন নতুন অফিসারকে দেয়। তারা ভুল কাজ করে আর সেখানেই বোম ব্লাস্ট হয়। তাহলে তোর ফোন বন্ধ কেন ছিল? মনে হয় চাপ পড়ে বন্ধ হয়েছে। জানিস, এক মুহূর্তের জন্য এই পুরা বাড়ি নিস্তব্ধ হয়ে গেছিল। তোকে পেয়ে আমাদের সবার দেহে প্রাণ ফিরে আসলো। মামা, এই দেশের সেনাবাহিনী যদি মন প্রাণ দিয়ে তাদের দায়িত্ব পালন না করে তাহলে কি হবে একবার ভেবে দেখেছেন? সেনাবাহিনীতে সবাই চাকরি পায় না, আর যারা পায় তারা দেশ এবং জাতির গর্ব। সেনাবাহিনী জীবন দিবে, তবুও দেশের মানুষকে শান্তিতে রাখবে। ওর কথা বাদ দিয়ে বাড়ির ভেতরে চল, কত কাজ পড়ে আছে এখন। ধনীরাম, ব্যাগটা নিয়ে ভেতরে আসো। ধনীরাম ব্যাগ নিয়ে মনে মনে অনেক কথা বলতো শুভকে। সবাই বাড়ির ভিতরে গেল। মাহমুদা দূরে দাঁড়িয়ে কান্না করতেছে। অল্পের জন্য সে আবার শুভকে পেল। রুকাইয়া হঠাৎ করে মেহরিনের কথা মনে পড়ে গেল। সবাই যখন শুভকে নিয়ে ব্যস্ত, তখন রুকাইয়া মেহরিনের ঘরে ঢুকলো। ঘরে ঢুকে দেখে মেহরিন সেজদায় পড়ে কান্না করতেছে। মেহরিনের নামাজ শেষ হলে মোনাজাত করে যখন আল্লাহর কাছে শুভর জীবন ভিক্ষা চাচ্ছে, ঠিক তখনই মেহরিন, আল্লাহ তোর দোয়া কবুল করেছে। আমি কি বলেছি শুনতে পাস নাই তুই? আরে পাগলি, আল্লাহ তোর দোয়া কবুল করেছে, শুভ বাড়িতে ফিরে এসেছে। কেন আপু মজা করতেছো তুমি? নিউজে তো নিজেই দেখলে। সেটা অন্য সেনা মারা গেছে। বিশ্বাস না হলে শুভর ঘরে গিয়ে দেখ, শুভ এসেছে। সত্যি বলছো আপু? মেহরিন আর এক মুহূর্ত দেরি করলো না, ধরে নিজের ঘর থেকে বের হয়ে শুভর ঘরে গেল। ধনীরাম তখন তার গা থেকে শার্টটা খুলতেছিল। শুভ ব্যাগ থেকে কি যেন বের করতেছিল। ঠিক সেই সময় শুভকে ঘুরিয়ে মেহরিন জড়িয়ে ধরলো। হঠাৎ করে কেউ ঢোকাতে ধনীরাম লজ্জা পেয়ে খাটের নিচে ঢুকলো। খাটের নিচ থেকে বোঝার চেষ্টা করতেছে কি এলো। মেহরিন এবার শুভর গালে মুখে চুমু দিতে লাগলো। ধনীরাম লজ্জায় নিজের চোখ দুটো বন্ধ করলো। তাৎক্ষণিক এমন হতে কিছুই বুঝলো না শুভ। স্যার, আমাদের ভালোবাসা বিনিময় হলে আমি খাটের নিচে থেকেই হই। তোমাকে খাটের নিচে কে ঢুকতে বলেছে? স্যার, খালি শরীরে হঠাৎ দৌড়ে এসে তিনি ঢুকলেন, তাই ভয়ে লুকিয়ে পড়েছি আমি। তোমাকে সেনাবাহিনীতে চাকরি কে দিয়েছে সেটাই তো বুঝতে পারতেছি না। স্যার, আমি বের হই, আপনারা ভালোবাসা করেন। হ্যাঁ। কি বললে তুমি? কিসের ভালোবাসা? উনি যেভাবে দৌড়ে এসে আপনাকে জড়িয়ে ধরে চুমু খেলো, তাতে তো মনে হচ্ছে উনি আপনার বউ হয়।
কি রাবিশের মতো কথা বলো? তুমি ভালো করেই জানো আমি সিঙ্গেল। তাহলে এতগুলো চুমু দিল যে? আপনি ঠিক বলেছেন ধনীরাম, আমি শুভর বউ হই, কিন্তু আপনি এখানে কিভাবে? স্যার জোর করে নিয়ে এসেছে। ঘরে আমার ছোট ছোট বাচ্চা আছে। আপনি তো মজার মানুষ। আপনার স্যারকে বলেন এরপর কোনো কাজ করলে যে তার বউকে মানে আমাকে ফোন করে জানায়। স্যার উনি বিয়াদব মেয়ে কোথাকার, কথা নেই বার্তা নেই, হুট করে পরপুরুষকে জড়িয়ে ধরে চুমু খান? জি না, তুমি তো আমার বর বাবু। ধনীরাম, গোসলের সব কিছু হাতে নিয়ে আমার সাথে আসো, দেখিতে গোসল করতে যাব আমরা। শুভ হন করে বের হয়ে গেল। ধনীরামও লুঙ্গি, গামছা, সাবান, শার্ট সব নিয়ে শুভর পিছনে দৌড় দিল। মেহেরিন মনে মনে মুচকি মুচকি হাসতে লাগলো। তার মানে এখনো শুভর মনে মেহেরিনের জন্য ভালোবাসা আছে। গোসল শেষ করে যখন আসবে সেই সময় কোথায় যেন মাহমুদ এসে শুভকে জড়িয়ে ধরল। ধনীরাম একবার শুভর দিকে, শুভ একবার ধনীরামের দিকে। ধনীরাম হাত দিয়ে বোঝালো এ নিয়েও তাকে ভালোবাসে নাকি। শুভ চোখ গরম করে তাকালে ধনীরামের দিকে। শুভ আস্তে করে মাহমুদকে শুভর কাছ থেকে সরিয়ে নিল। জানেন শুভ, যখন শুনেছি আপনি মারা গেছেন তখন মনে হয়েছিল আপনি মারা যাননি, আমি মারা গেছি। কিন্তু এইভাবে জড়িয়ে ধরার কারণ? বুঝেন না কিছু? কেন জড়িয়ে ধরেছি? না, কিছুই তো বুঝলাম না। স্যার আপনার মতো এত বুদ্ধিমান পুরুষ এটা বুঝেন না? উনি তো আপনাকে ভালোবেসে জড়িয়ে ধরেছে। যখন শুনেছে আপনি মারা গেছেন তখন নাকি উনি মারা গেছে, মনে দাঁড়ালো উনিও আপনাকে। চুপ করবে তুমি? মাহমুদা হঠাৎ কেন জড়িয়ে ধরলে আর কি বুঝবো আমি? আমি আপনাকে পছন্দ করি, ভালোবাসি। মাহমুদার এমন কথা শুনে শুভ পুরোই আহাম্মক হয়ে গেল। এই পিসি কাজটা করলো কি, আর তাকে বলে গেল কি? শুভর তো খুব রাগ হচ্ছে। এই পিসি সত্যি সত্যি পেকে গেছে। নইরা মুসকি মুসকি হাসতেছে। স্যার তলে তলে দুইজনের সাথে আমি তো একজনকেই সামলাতে পারি না। বেশি বুঝো না ধনীরাম, কিসের দুজন? স্যার রাগ দেখিয়ে লাভ নেই। ঘরের ভেতরে একজন, ঘরের বাইরে আরেকজন। স্যার সবই কপাল, আপনি তো ভাগ্যবান। চুপ করো, কিসব বলো তুমি? আমার মাথায় তো কিছুই ঢুকতেছে না। হঠাৎ এদের দুই বোনের কি হলো? তার মানে ঘরের ভেতরের জন আর বাইরের জন দুজনই বোন হয়? বাহ স্যার বাহ, এই না হলে চৌকস অফিসার আপনি। বড়টার সাথে ছোটটাও ফ্রিতে যাচ্ছেন। ওদের দুজনের হিসাব পরে করতেছি, আগে তোমার হিসাব করে নিই। ওরে বাবা, আমি এখানে আর নেই। ধনীরাম দিল দৌড়। শুভ ধনীরামকে ধরার জন্য তার পিছনে পিছনে দৌড় দিল। বাড়িতে ঢুকেই দুজনে শান্ত হলো। মাহমুদা ধনীরাম আর শুভকে খেতে দিল। মাহমুদা বারবার শুভর দিকে দেখছে আর লজ্জা লজ্জা ভাবখানা করতেছে। শুভ কোনো কিছু বলতেও পারতেছে না, আবার সইতেও পারতেছে না। ধনীরাম তো মজা নিতেছে। এতদিন খুব জ্বালিয়েছে ধনীরামকে। এখন ধনীরামের সময় এসে গেছে। মেহরিন এবার রুকাইয়ার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে তার কাছে বসলো। আপু, আজ বাদ কালকে তোমার বিয়ে, বাড়িতে আরো মেহমান আসা শুরু করেছে। তো বিয়ে বাড়িতে মেহমান আসবে না? আপু কথা সেটা নয়, তুমি চলে গেলে শুভকে বোঝাবে কে? আচ্ছা ঠিক আছে, আজকে রাতে বাড়ির ছাদে শুভকে নিয়ে আমি যাব, তুই সেখানে থাকিস। আপু যদি পরে ব্যস্ত হয়ে পড়ো তখন কি হবে? এই যে গান বাজনা শুরু করে দিয়েছে। আহা থাম না, দেখতেছি আমি বিষয়টা। আয়। বাইরের বক্সে ডিজে গান বাজতেছে আর একদল ছেলে মেয়ে নাচ করতেছে। মাহমুদা শুভর পাশে দাঁড়িয়ে বারবার কোনো দিয়ে ঘুতা দিতেছে, হাসতেছে। মেরিন রুকাইয়ের ঘর থেকে বের হয়ে শুভকে খুঁজতে খুঁজতে সেখানে এসে দেখে এই ঘটনা। হঠাৎ করে মাহমুদা শুভর গালে খিস দিয়ে দিল এক দৌড়। রুকাইয়ার মেহেরিন দুজন দুজনের দিকে বারবার দেখছে। তারা দেখলে শুভ কোনো কিছু বলল না, আর ওদিকে ধনীরাম এসব দেখছে আর হাসতেছে। মেহেরিন এবার রুকাইয়াকে নিয়ে মাহমুদার কাছে গেল। তুই শুভর গালে কিস করলি কেন? আপু তোমরা দেখেছো? প্লিজ এ কথা কাউকে বলো না। আগে বল, শুভকে কিস করলি কেন? আপু আসলে হয়েছে কি, আমি না। তুই কি সেটা বল। প্রমিস করো কাউকে বলবে না তোমরা। আচ্ছা বলবো না, এবার বল কেন কিস করেছিস? আপু আমি না প্রথম দেখাতেই শুভকে ভালোবেসে ফেলেছি, এখনো পর্যন্ত বলতে পারি নাই। তাই তো সুযোগ পেলে বারবার শুভর কাছে যাই, কত করে বোঝাতে চেষ্টা করেছি, বুঝলো না।
তাই কিস করেছি। শুভ আসারই বা কয়দিন হলো, এর মাঝে এত দূর? আপু, লাভ বলে কয়ে আসে না, হয়ে যায় তো। নাক টিপলে দুধ বের হবে, সে আবার ভালোবাসে শুভকে। আপু, তুমি তো কিছুই জানো না কোথায় টিপলে কি বের হয়। আজকে তোর খবর আছে, বড় বার বেড়েছে দেখছি তোর। মেহরিন, থাম তুই, আমি দেখতেছি বিষয়টা। আপু, এত সব বুঝি না, আর বয়স বুঝি না। আব্বু মেনে না নিলে পুপির মতো শুভকে নিয়ে পালিয়ে যাব আমি। আপু শুনেছ কি বলতেছে? বয়স এখনো 18 হয়নি, এর মাঝে কি সব বলতেছে। মেহরিন, রাগ করে লাভ নেই। মাহমুদা শোন, তোর বিষয়ে শুভর সাথে আমি কথা বলবো, কিন্তু এর আগে কোনো কিছু আর করবি না। এবার যা, তুই গিয়ে কাজ কর। মাহমুদা গুনগুন করে গান গাইতে গাইতে সেখান থেকে গেল। মেহরিন মনটা চাচ্ছে গালে কয়েকটা লাগিয়ে দিতে। দেখ মেহরিন, মাহমুদা ছোট, এখন রাগ দেখালে বা কোনো কিছু বললে সমস্যা হবে, তাই এই বিষয়ে আগে আমাদের শুভর সাথে কথা বলা উচিত। দেখলে তো আপু কি কি বলে গেল, সে নাকি পালাবে ফুপির মতো। আর হ্যাঁ, আমার কথার ভুল ধরলো, কোথায় টিপলে কি বের হয়। রাগ করিস না, দেখ রাগের মাথায় কিছু বললে আবার উল্টো কিছু করবে সে। আগে শুভকে ডাক দাও, ওর সাথে আমাদের কথা বলতে হবে। তুই ছাদে যা, আমি মাহমুদ আর শুভকে নিয়ে ছাদে যাচ্ছি। তোদের দু বোনের জ্বালায় আমার বিয়ের আনন্দ হবে না। মেহরিন ছাদে গিয়ে অপেক্ষা করতে লাগলো। রুকাইয়া শুভকে ছাদে যেতে বলল। শুভ ধনীরামকে নিয়ে ছাদে গেল। রুকাইয়া মাহমুদাকে নিয়ে ছাদে আসলো। সবাই একে অপরের দিকে তাকিয়ে আছে। তোমার সাথে কথা আছে বলে তোমাকে ডাকলাম এখানে। আপু, আমি এখানে থাকতে পারবো না, তোমাদের যা বলার বলে নাও, আমার লজ্জা উঠতেছে। তো লজ্জা বের করে দিব, একটু অপেক্ষা কর তুই। মেহরিন, চুপ থাকতে বলেছি তোকে। আপু বলো, কি বলবে আমাকে? আপু ছাড়ো না, আমি ভিতরে যাই, আমার লজ্জা লাগছে এখানে থাকতে। চুপচাপ থাক এখানে। আপু কি বলে সবটা আগে শোন ভালো করে, বুঝলি তুই? শুভ, আসলে কথাটা হচ্ছে মাহমুদা নাকি তোমাকে ভালোবাসে, যার কারণে তোমাকে নাকি কিস করলো একটু আগে। শুধু কিস না, গোসলের পর তো স্যারকে জড়িয়েও ধরেছিল। কি জড়িয়ে ধরেছিল? তবে আর বলছি কি, এমন ভাবে ধরলো মনে হলো কত জনমের প্রেম দুজনের, কিন্তু স্যার বলল। চুপ করবে ধনীরাম। মেহরিন এবার তীক্ষ্ণ দৃষ্টিতে শুভর দিকে তাকালো। তাহলে কি শুভ মাহমুদাকে সুযোগ দিয়েছে, নাকি মাহমুদা তার থেকেও সুন্দরী? শুভ ভেবে পায় না এই পিসি মেয়েটা তাকে ভালোবাসে, যার কারণে তাকে জড়িয়ে ধরেছিল। কিসে করলো? মাহমুদা তো লজ্জা পেল অনেক এসব শুনে। নিচের দিকে তাকিয়েছে মাহমুদা, কিন্তু মেহরিনের খুব রাগ হচ্ছে শুভ এরকম একটা কাজ করতে পারলো। তাহলে কি শুভ মেহরিনের উপর প্রতিশোধ নেওয়ার জন্য মাহমুদাকে? এরপর মেহরিন যা করলো সেটা কেউ বিশ্বাস করতে পারে নাই। মেহরিন এবার গিয়ে মাহমুদার গালে ঠাস করে একটা থাপ্পড় মারল। মাহমুদা ভয়ে মেহরিনের দিকে তাকাতে পারছে না। রুকাইয়া এবার মেহরিনকে আটকালো। ধনীরাম তো ভয় চুপসে গেল, কারণ সে কি কোনো ভুল কিছু বলতো নাকি? শুভ অবাক হয়ে গেল মেহরিনের এরকম কাজটা দেখে। শুভ নিজেই তো দেখলে মেহরিন কি কাজটা করলো। এবার তো কিছু বলো, নাকি এভাবে চুপ থাকবে? আপু, আমি কি বলবো? মাহমুদা যে আমাকে ভালোবাসে, আমার জন্য এত কিছু করলো, সেসব তো জানি না। জানবে কি করে তুমি তলেরও খাবে ওপরেরও খাবে। আমার ওপর প্রতিশোধ নেওয়ার জন্য এই কাজ করেছো। একদম বাজে কথা বলবেন না বলে দিলাম। আমি কোনো বাজে কথা বলছি না, বুঝলেন? মাহমুদা না হয় ছোট, সে না হয় বোঝে না, কিন্তু তুমি তো অবুঝ নও, সব জানো, সব বোঝো, তারপরও কেন ওর সাথে এরকম করলে? আপু রাগ হচ্ছিল কেন? শুভ তো আমার সাথে কোনো কিছু করে নাই। ভালোবাসা তো পাপ নয়, আর শুভর মতো ছেলেকে যে যে কেউ পছন্দ করবে, ভালোবাসবে।